আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এক্সিলেন্স পারফরমেন্স ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। তো আমাদের আজকের টপিক লোয়ার লিম্ব 2, অর্থাৎ লোয়ার লিম্বের দ্বিতীয় ক্লাস। আজকে প্রথম ক্লাসে আমরা কিন্তু লোয়ার লিম্বের মাসেল গুলো পড়েছিলাম এবং তার সাথে সাথে কিন্তু আমরা জয়েন্ট গুলো পড়েছিলাম এবং ফাইনালি আমরা নার্ভ গুলো পড়েছিলাম। আজকে আমরা নার্ভের পর থেকে কন্টিনিউ করব। দ্যাট মিনস আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমি যেটুকু আছে সেটুকু পড়বো, প্লাস তার সাথে সাথে আপনাদের নার্ভ থেকে কিছু ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন বাকি ছিল সেগুলো পড়বো। নার্ভ থেকে যদি আপনাদের একটা নোট দেওয়া হয়েছে, তো আমি অ্যাকচুয়ালি বলে দিব কোনগুলো করতে হবে। ফাইনালি আমরা কিছু জিনিস আপনাদের এখানে দেখায় দিব যে এই জিনিসগুলো লোয়ার লিম্ব থেকে আমাদের করতে হবে। তো চলেন আমরা তাহলে শুরু করি। তো আমরা, আমার মনে হয় আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমরা তাহলে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা ক্লিনিক্যাল অ্যানাটমিতে তাহলে শুরু করি আমাদের লোয়ার লিম্বের ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে। তো অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে আমাদের বেশিরভাগই কিন্তু নার্ভ রিলেটেড যেগুলো সেগুলোই লাগে। বাট তারপর আমি এখানে আপনাদের একটুখানি দেখাই দিই যে কোন কোনগুলো আমাদের বেশি লাগবে বা কোন কোনগুলো একটু বুঝতে হবে, সেগুলো আমি বুঝাই দিচ্ছি। সো ফ্র্যাকচার অফ দ্য প্যাটেলা, এটা আমার এখানে দেখেন কিছু স্পেসিফিক শব্দগুলো দাগানো আছে। তো আপনারা চাইলে এগুলো দাগায় নিতে পারেন আমার এখান থেকে। প্লাস তার সাথে সাথে আমি আপনাদের বলে দেই কোন কোনগুলো বেশি লাগবে। যেমন ফ্র্যাকচার অফ দ্য প্যাটেলা, প্যাটেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্র্যাকচার রিলেটেড যেটা, সেখানে আমাদের তেমন কিছু লাগে না। বাট প্যাটেলার ডিসলোকেট হয় আউটওয়ার্ডস, এটা আমাদের জানতে হবে, বাইরের দিকে ডিসলোকেট হয়। আচ্ছা, প্রিভেন্টেড বাই কে কে, একটা হচ্ছে বনি ফ্যাক্টর আর একটা হচ্ছে মাসকুলার ফ্যাক্টর। বনি ফ্যাক্টরের মধ্যে ল্যাটারাল এজ অফ দ্য প্যাটেলার আর্টিকুলার সারফেস অফ দ্য ফিমার, অর্থাৎ ফিমারের যে ল্যাটারাল সারফেসটা থাকে আমাদের প্যাটেলার পাশে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপার থাকে মিডিয়াল এজের তুলনায়, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয়ত মাসকুলার ফ্যাক্টর, আমাদের ভাস্টাস মিডিয়ালিস অন দ্য মিডিয়াল বর্ডার এবং তারপর হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস অন দ্য ল্যাটারাল বর্ডার। এগুলো কিন্তু মূলত আমাদের patellar dislocationটা প্রিভেন্ট করে। Vastus medialis is the first to degenerate and last to recover in diseases of knee joint, এই লাইনটা একটু দাগে রাখবেন। আচ্ছা, কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেলের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের লিগামেন্টাম প্যাটেলি, প্যাটেলার নিচ থেকে আমাদের টিবিয়াল টিউবারসিটি পর্যন্ত থাকে, এটা একটুখানি জেনে রাখেন। During sudden severe contraction of quadriceps, the tibial tuberosity may get avulsed, অর্থাৎ অনেক সময় সাডেন ভায়োলেন্ট কন্ট্রাকশন যদি আমরা করি কোয়াড্রিসেপস মাসেলের, সেই ক্ষেত্রে দেখা যায় টিবিয়াল টিউবারসিটি ছাড়াই চলে আসে। ঠিক আছে, কারণ এর আরেকটা মাথা মানে আমাদের কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেলটা কিন্তু নিচের দিকে এসে আমাদের প্যাটেলার চারিদিক থেকে গিয়ে কোয়াড্রিসেপস ফিমোরিস আপনার টিবিয়াল টিউবারসিটির গায়ে কিন্তু লাগানো থাকে। তো সেই হিসেবে এখান থেকে কিন্তু টিবিয়াল টিউবারসিটিটা খুলে আসার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, আচ্ছা, তো এটা একটা গেল। এরপরে আমরা আসি, এরপরে হচ্ছে আমাদের ডিউরিং, আচ্ছা এগুলো পড়লাম। আপার এন্ড অফ দ্য টিবিয়া ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট সাইট অফ অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, লাইনটা দাগা রাখবেন। knee joint remains safe because the capsule is attached near the articular margins of tibia proximal to the epiphyseal line, অর্থাৎ নি জয়েন্টের আগে যে এপিফাইশিয়াল লাইনটা থাকে এটা কিন্তু মূলত মানে তার, সেটা অ্যাকচুয়ালি আমাদের আর্টিকুলার সারফেসের মধ্যে বা আর্টিকুলার যে ক্যাপসুল সেটার মধ্যে যুক্ত থাকে না। সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের অ্যাকিউট অস্টিওমাইলাইটিসটা কিন্তু টিবিয়ার আপার এন্ড পর্যন্ত থাকে, বাট নি এর মধ্যে কিন্তু প্রবেশ করবে না। আচ্ছা, ফোর্স ডর্সিফ্লেকশন মে কজ ফ্র্যাকচার অফ দ্য নেক অফ ট্যালাস, আমরা যদি নি আপনার অ্যাঙ্কেল জয়েন্টের ফোর্স ডর্সিফ্লেকশন করি তাহলে কিন্তু ট্যালাসের ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরকম আলাদা আলাদা লাইনগুলো আমাদের এখান থেকে একটু জানতে হবে। আর্টারিস অফ দ্য বডি অফ ট্যালাস গো থ্রু দ্য নেক, এবং এর জন্য দেখা যায় যে আপনার নেকে যদি কোনো ফ্র্যাকচার হয় বা বডির কাছাকাছি যদি কোনো ফ্র্যাকচার হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাভাসকুলার নেক্রোসিস হইতে পারে ট্যালাসের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য ক্যালকেনিয়াম রেজাল্টস বাই এ ফল ফ্রম হাইট, সাস্টেন্টিকুলাম ট্যালাই মে গেট ফ্র্যাকচার্ড ইন ফোর্সড ইনভার্সন, আমাদের ফোর্সড ইনভার্সন যদি করা হয় সেক্ষেত্রে সাস্টেন্টিকুলাম ট্যালাই এই জিনিসটা কিন্তু ফ্র্যাকচার হতে পারে। ফ্র্যাকচার অফ ক্যালকেনিয়াম তাহলে ফল ফ্রম হাইট থেকে হতে পারে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের স্পার, ক্যালকেনিয়ার স্পার যেটা, এটা কিন্তু একটা পেইনফুল, এটা আমরা জানি যে ক্যালকেনিয়ামের নিচে একটা এরকম কাটার মতো তৈরি হয়, এখানে যেমন দেখা যাচ্ছে। ইনজুরি টু দ্য ফিমোরাল নার্ভ, এগুলো অ্যাকচুয়ালি মানে আমাদের এখান থেকে না পড়লেও চলে, আমরা এগুলো আবার পরে পড়বো।
So injury to the femoral nerve by wounds in the groin through though rare causes paralysis of the quadriceps femoris and sensory deficit in the anterior and middle sides of the thigh and medial side of the leg. এই জিনিসটা মনে রাখবেন যে আমাদের কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলটাকে কিন্তু ফিমোরাল নার্ভ সাপ্লাই দিচ্ছে। সুতরাং এই ফিমোরাল নার্ভ কিন্তু আলটিমেটলি আমাদের যখন ড্যামেজ হবে তখন কিন্তু কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল ঠিকমতো কাজ করতে পারবে না। তার সাথে সাথে আমাদের থাইয়ের অ্যান্টেরিয়র পোরশন এবং মিডিয়াল পোরশন আর তার সাথে সাথে লেগের মিডিয়াল পোরশন বাই স্যাফেনাস নার্ভ। স্যাফেনাস নার্ভ কিন্তু একটা ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ। সো এই জিনিসগুলো ড্যামেজ হওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই সকল জায়গায় সেন্সরি ডেফিসিট হবে। কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলের টেস্টিং একটুখানি পড়ে রাখবেন, এখান থেকে সাধারণত কোশ্চেন আসে না, বাট সিলেবাসে এরকম টেস্টিং এর ব্যাপারগুলো আছে। আমি নরম্যান ব্রাউজ থেকে কিন্তু টেস্টিং গুলো পড়ছিলাম, দেখবেন নরম্যান ব্রাউজের মধ্যে আমাদের লিম্বের কিছু চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু টেস্ট রিলেটেড কয়েকটা প্রশ্ন মানে প্যারা আছে, সেগুলো আমি একটু পড়ছিলাম, বাট এগুলো থেকে কখনোই প্রশ্ন আসে না, চাইলে আপনারা একটু পড়ে রাখতে পারেন। সো টেস্টিং অফ কোয়াড্রিসেপস ফিমোরিস জাস্ট পড়বেন। প্যাটেলার টেন্ডন রিফ্লেক্স অর নি জার্ক, এটা হচ্ছে L3 L4, এটা মনে রাখতে হবে। সোয়াস অ্যাবসেস, এটা হচ্ছে মূলত টিউবারকুলার ইনফেকশন অফ দ্য লাম্বার ভার্টিব্রা থেকে, ওখান থেকে ট্র্যাক ডাউন হয় আমাদের, ওখান থেকে তো সোয়াস মেজর মাসলটা তৈরি হয়। সো লাম্বার ভার্টিব্রা থেকে ট্র্যাক ডাউন হয়ে সোয়াস মেজরের ওই জিনিস মানে সোয়াস মেজরের গা দিয়ে মূলত আমাদের টিউবারকুলার ইনফেকশনটা নিচের দিকে নামতে পারে। বিহাইন্ড দ্য ইনগুইনাল লিগামেন্ট দিয়ে এটা কিন্তু ফিমোরাল ট্রায়াঙ্গেলও প্রবেশ করতে পারে। ইন্ট্রামাসকুলার ইনজেকশন আমরা দেই অ্যান্টেরোল্যাটারাল রিজিয়ন অফ দ্য থাই ইন দ্য ভাস্টাস ল্যাটারালিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা খুব ভালো করে দাগা রাখবেন। ভাস্টাস ল্যাটারালিসের অ্যান্টেরোল্যাটারাল রিজিয়নে আমরা দিয়ে থাকি। আচ্ছা, গ্রাসিলিস মাসল হচ্ছে মোস্ট সুপারফিশিয়াল মাসল অফ দ্য অ্যাডাক্টর কম্পার্টমেন্ট বা মিডিয়াল কম্পার্টমেন্ট, এটা কিন্তু ট্রান্সপ্লান্টেশনে ইউজ করা হয়, এটা মনে রাখতে হবে। ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচার অফ দ্য নেক অফ ফিমার কজেস ড্যামেজ ইন দ্য রেটিনাকুলার ব্রাঞ্চেস এবং অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে। তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিস কিন্তু আমরা দুই জায়গায় পেলাম লোয়ার লিম্বে, একটা হচ্ছে আমাদের ট্যালাসে আর একটা হচ্ছে ফ্র্যাকচার নেক অফ ফিমারের ক্ষেত্রে, যেক্ষেত্রে হেড অফ দ্য ফিমারের অ্যাভাসকুলার নেক্রোসিস হয়, কারণ হেড অফ দ্য ফিমারে যে ব্লাড সাপ্লাই গুলো যায় এগুলো কিন্তু মূলত নেক দিয়ে যায়। সুতরাং আপনি যদি নেকের কোনো ফ্র্যাকচার করে ফেলেন তাহলে কিন্তু হেডের ব্লাড সাপ্লাইটা লস হয়ে যাবে, এইভাবে করে কিন্তু হেডের অ্যাভাসকুলার নেক্রোসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে আমরা আসি, এখানে কয়েকটা প্রসিডিওর বলা হয়েছে, প্রসিডিওর গুলো থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আর সিলেবাসে যেহেতু আছে একটু দেখে রাখবেন ছবি সহ। ঠিক আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস আমরা কিভাবে টেস্ট করি এখানে ছবি সহ আছে। আচ্ছা, গ্লুটিয়াস ম্যাক্সিমাস প্যারালাইজ হলে কি হবে? পেশেন্টের মাসকুলার ডিস্ট্রফি বা অ্যাট্রফি হবে এবং পেশেন্ট বসা পজিশন থেকে দাঁড়াইতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ তার প্রক্সিমাল মাসেলের উইকনেস হবে। প্রক্সিমাল মাসেলের মধ্যে তো গ্লুটিয়াস ম্যাক্সিমাস পড়ে সেই ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে পেশেন্ট যেটা করবে ক্লাইম অন দেমসেলস, এই কথাটা আপনার প্রশ্নে উল্লেখ থাকবে। ক্লাইম অন দেমসেলস মানে হচ্ছে যে দেখেন এইভাবে করে, অর্থাৎ সে প্রথমে এরকম উঠবে, উঠে তারপর মনে হবে যে হাঁটু পর্যন্ত উঠছে, তারপর আস্তে আস্তে কোমর ধরবে, তারপর সোজা হয়ে দাঁড়াবে, অর্থাৎ সে একবারই আমাদের মতো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সোজা হয়ে দাঁড়াতে গেলে তার বডির বিভিন্ন পার্টস ধরে ধরে দাঁড়াতে হবে, এটাকে বলা হয় ক্লাইম অন দেমসেলস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস প্যারালাইসিস হলে এই জিনিসটা হয়। আচ্ছা, গ্লুটিয়াসের দিকে আমরা কিন্তু ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে পারি, এটা আমরা দেই অ্যান্টেরো সুপিরিয়র কোয়াড্রেন্ট অফ দ্য গ্লুটিয়াল রিজন, অ্যান্টেরো সুপিরিয়র কোয়াড্রেন্ট, এটা হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র কোয়াড্রেন্ট, এটা অ্যান্টেরো সুপিরিয়র কোয়াড্রেন্ট, এই জায়গায় আমরা সাধারণত দিয়ে থাকি ইন্ট্রামাসকুলার ইনজেকশন। গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাসেও কিন্তু আমরা এই ইনজেকশন সাধারণত দেই to avoid injury to the large vessel and nerve which pass through the lower part of this region, এই জায়গা দিয়ে সাধারণত নার্ভ গুলো পাস করে, সুতরাং আমরা উপর দিয়ে দিই যেন কোনো নার্ভ সেখানে না যায়। আমরা কিন্তু ডেল্টয়েডের ক্ষেত্রে এরকম করেছিলাম, আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট, এখানেও কিন্তু আপার এন্ড আউটার মধ্যেই বলে, হ্যাঁ, অ্যান্টেরোসুপিরিয়র। আচ্ছা, তারপরে গ্লুটিয়াস মিডিয়াস এন্ড মিনিমাস অফ দ্য রাইট সাইড যদি প্যারালাইসিস হয়, যেমন এখানে রাইট সাইডে গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস যদি প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে যেটা হবে লর্চিং গেট পাওয়া যাবে, আবার বাইল্যাটারাল হলে এটাকে ওয়ার্ডলিং গেট বলা হয়। এটার মানে হচ্ছে নরমালি যখন আমরা হাঁটি তখন আমাদের কোমর কিন্তু এরকম সোজা থাকে, কিন্তু সামহাও আমার ডান দিকে, যেমন আপনি দেখেন এই পেশেন্টটার ডান দিকে যদি গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে সে যখন বাম পা উঁচু করবে, নরমালি বাম পা উঁচু করলে কি হয়, বাম পা উঁচু করলে আমার মানে বাম পা উঁচু করলে কি আমাদের তো এইদিকে পড়ে যাওয়ার কথা বাম দিকে, কিন্তু আমরা পড়ে যাই না, সোজা থাকি, কি জন্য? কারণ এই ডান পায়ের যে মাসেলটা গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস, ওটা কন্ট্রাক্ট করে আমাদের কোমরটাকে সোজা রাখে, সেজন্য আমরা সোজা থাকি। সে যদি কন্ট্রাক্ট না করতে তাহলে কোমর কিন্তু একদিকে হেলে যেত, কারণ আমি একদিকে তো পা উঁচু করে ফেলছি, তাহলে ওইদিকে ভাড়া তো নিচে কমে যাবে, নিচে নেমে যাবে, তাহলে ওইদিকে হচ্ছে নিচে নেমে যেত যদি অপোজিট সাইডের গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাসটা কন্ট্রাক্ট না করতো। সো গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস যদি প্যারালাইসিস হয়, মানে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভের যদি প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের হাঁটতে গেলে যেই দিকে তার প্যারালাইসিস, তার অপোজিট পা যখন সে উঁচু করবে তখন যেদিকে প্যারালাইসিস সেই দিকটা উঁচু হয়ে যাবে, মানে সেই দিকটা হচ্ছে
কন্ট্রাক্ট করে সমান রাখতে পারবে না, ওই দিকটা কন্ট্রাক্ট না করে এইভাবে করে নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, এটা আপনারা ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখতে পারেন, এই ছবিটা কিন্তু ইন্টারনেটে আছে খুব সুন্দর করে। আর এখানে তো দাগানোর অবস্থা আমি দেখতেছি না, যাই হোক। তো মানে মাসেল গুলো হচ্ছে এরকম কন্ট্রাক্ট করে এই জিনিসটাকে সোজা রাখে, কারণ কন্ট্রাক্ট না করলে এই জিনিসটা এদিকে হেলে চলে আসে। ঠিক আছে, তো এরকম করে সে হাঁটবে, একদিকে বেঁকে বেঁকে হাঁটে, এটাকে বলা হয় লার্চিং গিট। এখন দুই দিকেই যদি গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস প্যারালাইসিস হয়, তাহলে সে একদম হাঁটার সময় কোমর দুলায় দুলায় হাঁটে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় ওয়াডলিং গিট। আচ্ছা, এখানে আর তেমন কিছু আমি দেখতেছি না। এটা একটু দেখতে পারেন যে মেকানিজম কি, কিভাবে আমাদের নরমাল গেইট করে, জাস্ট রিডিং এর জন্য। আচ্ছা, পজিটিভ ট্রেন্ডেলেনবার্গ সাইন। পজিটিভ ট্রেন্ডেলেনবার্গ সাইন হচ্ছে এইটাই, যে আপনি যখন হাঁটবেন তখন অপোজিট সাইড ড্রুপ হবে, নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, ইন কেস অফ গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাসে প্যারালাইসিস, এটাকে বলা হয় পজিটিভ ট্রেন্ডেলেনবার্গ সাইন। ঠিক আছে, পেলভিক ড্রপ বলা হয় এটাকে। এগুলো আপনারা জানেন মোটামুটি, এই জন্য আমি আর খুব ডিপে যাচ্ছি না। আচ্ছা, আহ, এখানে গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস কিভাবে টেস্ট করবেন, তার সাথে স্পেন্সর ফাসারাটা কিভাবে টেস্ট করবেন, এগুলো বলা আছে, একটু রিডিং করবেন। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ আপনি চিন্তা করে দেখেন, অ্যাকচুয়ালি একটা জিনিস কি, আপনারা বা আমরা, আমি যখন পড়তাম তখন কিন্তু অ্যাকচুয়ালি দেখতাম যে হ্যাঁ অনেক কিছু কিন্তু জানার জিনিস, অনেক কিছু বোঝার জিনিস। কিন্তু আমি পরবর্তীতে বিভিন্ন কোচিং এর এমসিকিউ বা এসবিএ সেট করতে গিয়ে দেখছি যে কোশ্চেন করা কিন্তু এত সোজা কাজ না। হ্যাঁ, কোশ্চেন করতে গেলে কিন্তু সব জায়গা থেকে কোশ্চেন করা যায় না। আপনি মনে করলেন যে হ্যাঁ এখান থেকে কিন্তু অনেক জানার জিনিস আছে, কিভাবে টেস্ট করবেন, কিন্তু এখান থেকে কোশ্চেন করবেন কেমনে, এখান থেকে কোশ্চেন করাটা কিন্তু টাফ। ঠিক আছে, আপনি এমসিকিউ বলেন এসবিএ বলেন, এখান থেকে কোশ্চেন করাটা টাফ। সুতরাং এটাও বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন করা ইজি, সেগুলো আমাদেরকে ভালো করে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে এবার আমাদের আচ্ছা, আমাদের ট্রেন্ডেলেনবার্গ সাইনটা পজিটিভ কোথায় কোথায় হবে? That is paralysis of the gluteus medius minimus, defects of the fulcrum, that is congenital or pathological dislocation of the hip, and defects in the weight, that is ununited fracture of the neck of femur. এই তিনটা জিনিস কিন্তু আপনাকে খুব ভালো করে জানতে হবে যে ট্রেন্ডেলেনবার্গ সাইন কোথায় কোথায় পজিটিভ, এখান থেকে কিন্তু এসবি আসতে পারে। কমন প্যারোনিয়াল নার্ভ, আচ্ছা একটা জিনিস বলি, হাতের ক্ষেত্রে আমরা কিন্তু নার্ভের প্যারালাইসিস গুলো অনেক পেঁচায় পড়ছি, কারণ এখানে আমরা বলছিলাম যে হাতের মুভমেন্ট কিন্তু খুবই সূক্ষ্ম। সুতরাং এখানে আপনার প্যারালাইসিস গুলো সূক্ষ্ম সূক্ষ্ম হবে, কিন্তু পায়ের ক্ষেত্রে কিন্তু এত ডিটেলস দরকার নেই। আপনি জাস্ট কোন কম্পার্টমেন্টের নার্ভটা ইনভলভ হয়েছে সেই কম্পার্টমেন্টের মাসেলের মানে আপনার মাসেল প্যারালাইসিস বলেন বা নার্ভের ইনজুরি হলে ওই কম্পার্টমেন্টটা ঠিক মতো কাজ করবে না, এইটুকু আপনাকে মনে রাখলেই যথেষ্ট। যেমন কমন প্যারোনিয়াল নার্ভ যদি ইনজুরি হয়, সেই ক্ষেত্রে আপনার সুপারফিশিয়াল প্যারোনিয়াল এবং ডিপ প্যারোনিয়াল দুটেই যাবে। তার মানে বুঝতে হবে যে আপনার মানে হাঁটুর নিচে যে জায়গাগুলো, এই জায়গায় হচ্ছে মোটামুটি সবই আপনার ড্যামেজ হবে। ঠিক আছে, এই জায়গায় তার মাসেল মুভমেন্ট হবে না, এবং সেই জন্য কিন্তু তার ফুট ড্রপ হবে। অর্থাৎ যেহেতু সে পাটাকে ডরসিফ্লেক্স করতে পারবে না, সেহেতু নিচের দিকে অভিকর্ষের টানে নেমে থাকবে, এটাকে বলা হয় ফুট ড্রপ। এবং ফুট ড্রপটা কিন্তু পেইনলেস। ঠিক আছে, আচ্ছা অ্যাঙ্কেল জার্ক কিন্তু ইনট্যাক্ট থাকে, কমন প্যারোনিয়াল নার্ভাল অ্যাঙ্কেল জার্ক ইনট্যাক্ট থাকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, কনকার্নাল নার্ভ কিন্তু মোস্ট কমনলি ইনজুর্ড নার্ভ ইন দ্য লোয়ার লিম্ব। ঠিক আছে, এবং এটা নেক অফ ফিবুলাতে সাধারণত ইনজুর্ড হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এগুলো এত দরকার নাই। উইকনেস অফ দ্য ডরসিফ্লেকশন এন্ড অ্যাঙ্কেল এন্ড ইভার্সন অফ দ্য ফুট মেইনলি হয়। ইনভার্সন প্লান্টার ফ্লেকশন সাধারণত নরমাল থাকে। আচ্ছা, হ্যামস্ট্রিং মাসেল কিভাবে টেস্ট করবেন এটা একটু পড়বেন। সায়াটিক নার্ভ লাইজ ফর শর্ট ডিস্টেন্স ফ্রম দ্য ফিমার। ফিমারের উপর সাধারণত সায়াটিক নার্ভটা থাকে, ফিমারের নিচের সার্ফেসে। যার জন্য আমরা অনেকক্ষণ ধরে যখন বসে থাকি, স্পেশালি একটা চেয়ারের কোনায়, মানে এমন ভাবে বসছি যে আমার পাটা হচ্ছে চেয়ারের কোনায় লেগে আছে, মানে পায়ের ফিমারটা চেয়ারের কোনার উপরে বসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পায়ে ঝিঝি লাগে, যেটাকে আমরা বলি স্লিপিং ফোর্স। ঠিক আছে, বা নামনেস তৈরি হয়। আচ্ছা, তো এটা হচ্ছে তাহলে সায়াটিক নার্ভের জন্য। শুটিং পেইন ইন দ্য কিডনেস ডিস্ট্রিবিউশন অফ সায়াটিক নার্ভ এন্ড টার্মিনাল ব্রাঞ্চেস, এটা চিফলি কমন কারণে, এটাকে বলা হয় সায়াটিকা। এবং সায়াটিকাটা কিন্তু মূলত আমরা বলে থাকি লাম্বাগো সায়াটিকা। লাম্বাগো মানে হচ্ছে কোমর ব্যথা, এবং সেখান থেকে যখন পেইনটা পায়ের দিকে আসে তখন এটাকে আমরা বলি সায়াটিকা। আমার কাছে যখনই পেশেন্ট আসে তখন কিন্তু যখন কোমর ব্যথা নিয়ে আসে, তখন আমি জিজ্ঞেস করি যে কোমর ব্যথা কি পায়ের দিকে যায় কিনা, এটা কিন্তু আমার প্রথম কোশ্চেন। দ্যাট মিনস লাম্বাগো পেলেই আমরা কিন্তু সায়াটিকার হিস্ট্রি নেব, কারণ লাম্বাগো থেকে কিন্তু এখানে নার্ভ কম্প্রেশন হয়ে সায়াটিক নার্ভের কম্প্রেশন হয়ে কিন্তু সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশন বরাবর আমাদের একটা শুটিং পেইন হতে পারে, এটাকে বলা হয় সায়াটিকা।
Pain usually begins in the gluteal region and radiates along the back of the thigh, lateral side of the leg and dorsum of the foot. তো কোন জায়গা দিয়ে ব্যথাটা যায়? আমাদের ব্যাক অফ দ্য থাই, ল্যাটারাল সাইড অফ দ্য লেগ এবং ডরসাম, মানে পেছন থেকে সামনের দিকে ব্যথাটা আসে। ঠিক আছে, এবং এটার কজ কিন্তু ডিস্ক প্রোলাপস হতে পারে। ডিস্ক প্রোলাপস থেকে কিন্তু লাম্বার ও সায়াটিকা দুটোই হতে পারে। Sciatic nerve may be injured by penetrating wounds, dislocation of the hip and loss of all movements below the knee হবে সেই ক্ষেত্রে with foot drop. Sensory loss in the back of the thigh, sensory loss with whole of the leg and the foot except an area innervated. অর্থাৎ স্যাফেনাস নার্ভ কিন্তু আমাদের ফুটের মিডিয়াল কিছু অংশে সাপ্লাই দেয়। এই মিডিয়াল কিছু অংশ ছাড়া বাকি সমস্ত অংশে কিন্তু আমাদের সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশনে সাপ্লাই আসে। দ্যাট মিন্স ফিমোরাল আপনার টিবিয়াল নার্ভ এবং কমন প্যারানিয়াল নার্ভের মাধ্যমে। সো ওই জাস্ট সামান্য একটু অংশ যেটা হচ্ছে মিডিয়াল সাইড অফ দ্য লেগ, এই অংশ বাদে বাকি সমস্ত অংশ যেহেতু সায়াটিক নার্ভ থেকে সাপ্লাই আসতেছে, সুতরাং সায়াটিক নার্ভের ড্যামেজ হলে বা ইনজুরি হলে কিন্তু এই সকল নার্ভের জায়গায় লস অফ মুভমেন্ট হবে, লস অফ সেন্সেশন হবে এবং টোটালি আমাদের ফুটের আমার নিয়ার নিচে কিন্তু মুভমেন্ট লস হয়ে যায়। Paralysis of the muscles of the anterior compartment of the leg due to injury of the deep peroneal nerve. আমরা জানি যে ডিপ পেরোনিয়াল নার্ভ কিন্তু আমাদের anterior portion of the leg এ সাপ্লাই দেয়, সুতরাং ওখানে প্যারালাইসিস হবে। সেই ক্ষেত্রে আপনি ডরসিফ্লেকশন করতে পারবেন না যেহেতু সামনের দিকের মাসেল প্যারালাইসিস, তাহলে কিন্তু ফুট ড্রপ হবে এবং এটা কিন্তু বিভিন্ন ট্রমা, লেপ্রোসি, পেরিফেরাল নিউরাইটিস ইনজুরি এগুলোর মাধ্যমে হতে পারে। সেন্সরি লস ইজ কনফাইন্ড টু দ্য ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেফট। এটা আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম যে পায়ের অর্থাৎ ফুটের নার্ভ সাপ্লাইটা কিন্তু করতে হবে এবং প্রথম ইন্টারডিজিটাল ক্লেফট, দ্যাট মিন্স আমাদের বুড়ো আঙ্গুল এবং এই আঙ্গুলের মাঝখানে যে অংশটা থাকে পায়ে, এই অংশটাকে কিন্তু আমাদের ডিপ পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। তাহলে এইভাবে করে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন নার্ভের ড্যামেজ হয়েছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইন্টারডিজিটাল ক্লেফটে যদি বলা হয় যে আমাদের সেন্সেশন নাই, সেই ক্ষেত্রে বুঝতে হবে ডিপ পেরোনিয়াল নার্ভের ইনজুরি। ঠিক আছে, আর টোটাল পায়ে সেন্সেশন নাই, শুধুমাত্র মিডিয়াল বর্ডার অফ দ্য লেগ দিয়ে আছে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে স্যাফেনাস নার্ভ ইজ ওকে, কিন্তু মিডিয়াল বর্ডার অফ দ্য লেগকে সাপ্লাই দেয়। আচ্ছা, সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ যদি ইনজুরি হয়, সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ কিন্তু মূলত আমাদের ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দা লেগকে সাপ্লাই দেয়। সুতরাং ওখানে যদি সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভের ইনজুরি হয় তাহলে ল্যাটারাল কম্পার্টমেন্ট সিনড্রোম হবে। দ্যাট মিন্স পাটা আপনি বাইরের দিকে ইভার্ট করতে পারবেন না, যেহেতু ল্যাটারাল দিকে আপনার ড্যামেজ, তাহলে বাইরের দিকে পাটাকে নিতে পারবেন না এবং প্লান্টার ফ্লেক্স করতে পারবেন না। ঠিক আছে, এটাকে বলা হয় ল্যাটারাল প্লান্টার সিনড্রোম এবং এটা সাধারণত এন্ট্র্যাপ অ্যাজ ইট পেনেট্রেটস দ্য ডিপ ফাসা। সাধারণত সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভটা ডিপ ফাসা পেনিট্রেট করে এবং ওই জায়গায় সাধারণত এনট্র্যাপমেন্ট হয়ে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভের ড্যামেজ হতে পারে। সুরাল নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ টিবিয়াল নার্ভ হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ সায়াটিক নার্ভ। সো এটা মনে রাখবেন, স্যাফানাস নার্ভ কিন্তু ফিমোরাল নার্ভের ব্রাঞ্চ এবং সুরাল নার্ভ কিন্তু টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ। সো সুরাল নার্ভটা হচ্ছে মূলত পেইনফুল নিউরোমা করতে পারে। সুরাল নার্ভ কিন্তু গ্রাফটিং এর ইউজ করা হয়, নার্ভ গ্রাফটিং। টিবিয়াল নার্ভ কোথায় কোথায় ইনজুর্ড হতে পারে? ইন দ্য আপার পার্ট অফ কাফ অফ ফ্র্যাকচার অফ টিবিয়া, টিবিয়ার মানে উপরের দিকে, মিডল অফ দ্য কাফ অফ টাইট প্লাস্টার যদি আপনি দেন সেক্ষেত্রে মিডল অফ দ্য কাফে হতে পারে এবং আন্ডার ফ্লেক্সর রেটিনাকুলাম, যেটাকে আমরা টার্সাল টানেল সিনড্রোম বলে থাকি। আচ্ছা, সেন্সরি লস হতে পারে হচ্ছে এই টিবিয়াল নার্ভের ড্যামেজে। নেইল বেড অফ অল টো, আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আমাদের নেইল বেড, প্রত্যেকটা টোয়ের নেইল বেডকে কিন্তু আমাদের টিবিয়াল নার্ভ সাপ্লাই করে। আর প্রথম ইন্টারডিজিটাল ক্লেফটের জায়গাটাকে ডিপ পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। ঠিক আছে, তাহলে টিবিয়াল নার্ভ যেহেতু আমাদের মিডিয়ান প্লান্টার এবং ল্যাটারাল প্লান্টার হিসেবে আমাদের নেইল বেড গুলোকে সাপ্লাই দেয়, তাহলে সেই সকল জায়গায় কিন্তু আমাদের সেন্সরি লস হবে যদি টিবিয়াল নার্ভের ড্যামেজ হয়। তার সাথে সাথে স্কিন ওভার দ্য সোল অফ দ্য ফুট, আমি বলছিলাম যে সোল অফ দ্য ফুট, পায়ের তলায় কিন্তু টিবিয়াল নার্ভ সাপ্লাই দেয়, উপরের দিকে কিন্তু আমাদের ডিপ পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। ঠিক আছে, নিচের দিকে কিন্তু টিবিয়াল নার্ভ সাপ্লাই দেয়। তাহলে টিবিয়াল নার্ভের মাধ্যমে ড্যামেজ হলে তাহলে আমার পায়ের তলায় কোনো সেন্সেশন থাকবে না, এটা কিন্তু খুবই বিপজ্জনক ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেরকম হয়। আর মোটর লস হবে হচ্ছে সুপারফিশিয়াল মাসলস অফ দ্য কাফ, ডিপ মাসলস অফ দ্য কাফ এবং ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য সোলের ইন্ট্রিনসিক মাসল এবং কাফের সুপারফিশিয়াল এবং ডিপ মাসল, মানে পেছনের দিকের মাসলগুলো। কারণ ল্যাটারাল কম্পার্টমেন্ট এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে তো প্যারানিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে, তাহলে কাফ অর্থাৎ পেছনের দিকের গুলোকে টিবিয়াল নার্ভ সাপ্লাই দেয়, তাহলে সেগুলো ড্যামেজ হবে। সেই ক্ষেত্রে কিন্তু সে তখন আর প্লান্টার ফ্লেক্স ঠিকমতো করতে পারবে না। ঠিক আছে, প্লান্টার ফ্লেক্সটা ঠিকমতো করতে পারবে না। আচ্ছা, ডিপ মাসলস কিভাবে টেস্ট করবেন এটা একটু বলছে, একটু দেখবেন। টেন্ডোআকিনেস রিফ্লেক্স বা অ্যাঙ্কেল জার্ক, ঠিক আছে, এটা একটু দেখবেন। থ্রম্বোনজাইটিস অবলিটারেন্স, এটা হচ্ছে অক্লুশন বা অক্লুসিভ ডিজিজ অফ দ্য লোয়ার লিম্ব আর্টারি, সিম্প্যাথিক ফাইবারস অফ দ্য আর্টারিজ আর রিমুভড, অর্থাৎ আর্টারির যে সিম্প্যাথিক ফাইবার থাকে
এগুলোতে ড্যামেজ হয়, ড্যামেজ হলে এই সকল জায়গায় ভেসোডাইলেশন বা এই জিনিসগুলো ঠিক মতো হয় না এবং ভেসেল ঠিক মতো ব্লাড পাম্প করতে পারে না, সেই জায়গায় তখন হচ্ছে একটা ইসকেমিয়া দেখা দেয়। এই কন্ডিশনটাকে বলা হয় থ্রম্বোএনজাইটিস অবলিটারাস, সার্জারি টপিকটা। আচ্ছা, লং টেন্ডন অফ প্লান্টার ইজ ইউজ টু প্লান্ট টেন্ডন ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে ইউজ করা হয় লং টেন্ডন অফ প্লান্টার। Tendocalcaneus can rupture in the tennis player 5 centimeter above the insertion. Plantar flexion is not possible and end must be stitched. অর্থাৎ টেন্ডো অ্যাকিলিস এই জিনিসটা রাপচার হতে পারে টেনিস প্লেয়ারদের ক্ষেত্রে বিশেষত, এবং এটা কিন্তু সাধারণত প্লান্টার ফ্লেকশন তখন আর পেশেন্ট করতে পারে না, স্বাভাবিক। হাই হিল, হাই হিলের ব্যাপারটা এটা জানেন, হাই হিল হচ্ছে মূলত আমাদের পোস্টার চেঞ্জ করে, তারপর আমাদের হচ্ছে যে সেন্টার অফ গ্র্যাভিটি এই জিনিসগুলোকে চেঞ্জ করে, লাম্বার ভার্টেব্রাকে সামনের দিকে ঠেলা দেয় এবং ব্যাকের মাসেল একটা স্ট্রেস পড়ে, যার জন্য কিন্তু সাধারণত দেখা যায় এই সকল লেডিদের কোমর ব্যথা থাকে। আচ্ছা, প্লান্টার ফাশাইটিস অকার্স ইন পুলিশম্যান, কারণ এটা হচ্ছে সাধারণত সারাদিন দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকলে এখানে প্লান্টার ফাশা একটা স্ট্রেস পড়ে, প্লান্টার অ্যাপোনেউরোসিস, এবং স্ট্রেস পড়ার জন্য এখানে কিন্তু এরকম একটা ইনফ্লামেশন হয়, এটাকে বলা হয় প্লান্টার ফাশাইটিস। এবং এটা কিন্তু পুলিশম্যান বা সারাক্ষণ যারা দাঁড়ায় থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় পেইন হয় মানে প্রথমত হচ্ছে একদম হিলে আপনার গোড়ালির শুরুতে, তারপর এখান থেকে পুরো পায়ে পেইন থাকে। এই ক্ষেত্রে সাধারণত আমরা কিন্তু স্পেসিফিক শু ইউজ করতে পারি, প্লান্টার ফাশাইটিসের শু। সেই ক্ষেত্রে আপনার আর্চ, পায়ের যে আর্চটা থাকে সেই অনুযায়ী আপনার জুতাটাকে বানাতে হবে, যেন আপনার পাটা জাস্ট নর্মালি জুতার উপর বসে থাকে, আর্চটা যেন ঠিক থাকে, এটা দেখলে প্লান্টার ফাশাইটিস ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর প্লান্টার নার্ভ বিটুইন থার্ড এন্ড ফোর্থ মেটাটার্সাল বোন, এটা হচ্ছে মর্টনস নিউরোমা করতে পারে। মর্টনস নিউরোমা মানে আপনার নিউরনের মধ্যে ওখানে যে নিউরন থাকে ছোট ছোট গোল দানা দানা মতো তৈরি হয়, ঠিক আছে, মর্টনস নিউরোমা। প্লান্টার এটা তৈরি হয় মূলত হচ্ছে থার্ড এবং ফোর্থ মেটাটার্সাল বোনের মাঝখানে। আচ্ছা, পেইন বিটুইন থার্ড এবং ফোর্থ মেটাটার্সাল বোন থাকবে সেই ক্ষেত্রে। আচ্ছা, ফ্র্যাকচার অফ দ্য শ্যাফট অফ সেকেন্ড থার্ড ফোর্থ মেটাটার্সাল বোন, এটাকে বলা হয় মার্কস ফ্র্যাকচার। আর্মিদের ক্ষেত্রে সাধারণত অনেক বেশি মার্কস পাস্ট করার ফলে বা পুলিশদের ক্ষেত্রে সেকেন্ড থার্ড ফোর্থ মেটাটার্সাল বোন ফ্র্যাকচার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, হাই হিল এটা আমরা বলছি, এক্ষেত্রে কিন্তু স্ট্রেন এবং ডিসলোকেশন হওয়ার সম্ভাবনা থাকে অ্যাঙ্কেলে। লংজিটুডিনাল আর্চেস আর এক্সাগারেটেড ডিউরিং পেস ক্যাভাস, আমাদের লংজিটুডিনাল আর্চ যেটা থাকে এটা যদি এক্সাগারেটেড হয়, অনেক বেশি হয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় পেস ক্যাভাস। The foot is dorsiflexed, patient walks on heel is called talipes calcaneus, অর্থাৎ যখন পেশেন্ট হিলের উপরে ভর দিয়ে হাঁটে তখন এটাকে বলা হয় talipes calcaneus। এই যে এখানে ছবি দেখাচ্ছে talipes calcaneus, talipes equinus যখন আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটে, যখন ল্যাটারাল সারফেসে ভর দিয়ে হাঁটে তখন talipes varus, যখন মিডিয়াল সারফেসে ভর দিয়ে হাঁটে তখন talipes valgus। জয়েন্ট যখন মিডিয়ালে চলে আসে তখন আমরা বলি ভালগাস, জয়েন্ট যখন ল্যাটারালি চলে যায় তখন আমরা এটাকে বলি ভেরাস। আচ্ছা, ইফ দ্য ফুট ইজ প্লান্টার ফ্লেক্স পেশেন্ট ওয়াকস অন টোস, এটা বলা আছে, এগুলো আমরা বললাম, সবগুলাই বললাম, ঠিক আছে, এটা বলছি না। মোস্ট কমন হচ্ছে ট্যালিপেস ইকুইনোফেরাস, অর্থাৎ এরকম পাটা বাইরের দিকেই করা থাকবে, ঠিক আছে, অ্যাঙ্কেল বাইরের দিকে, পা ভিতরের দিকে এরকম থাকবে, এবং নিচের দিকে এরকম থাকবে, আঙ্গুলটা নিচের দিকে, ইকুইনোফেরাস বলা হয় এটাকে, এটা মোস্ট কমন। কাফ পাম্প এবং পেরিফেরাল হার্ট, এটা আমরা জানি, এটা হচ্ছে সোলিয়াসকে আমরা বলে থাকি পেরিফেরাল হার্ট, কারণ সে হচ্ছে ওখান থেকে ব্লাড গুলাকে পাম্প করে উপরের দিকে পাঠানো যায়, ঠিক আছে। আচ্ছা, ট্রেন্ডেলমার্কস টেস্ট আমরা করলাম। আচ্ছা, তো ট্রেন্ডেলমার্কস টেস্ট আমরা মোটামুটি দেখছি। ট্রেন্ডেলমার্কস টেস্ট এখানে অন্য একটা অবশ্য, এটা আমরা বলছিলাম ট্রেন্ডেলমার্কস সাইন, এটা হচ্ছে ট্রেন্ডেলমার্কস টেস্ট। এটা হচ্ছে সাধারণত আমরা যদি যেই পায়ে কোনো একটা সমস্যা বা ভেরিকোজ ভেইন আছে এটাকে আপনাদের উঁচু করে উঠতে হয়, ঠিক আছে, এবং দেখা যায় যে হচ্ছে অপারেটিং ভেইন যে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় চলে যায় ব্লাড। কনজেনিটাল ডিসলোকেশন মোর কমন ইন হিপ দ্যান ইন আদার জয়েন্ট, এটা মনে রাখতে হবে। লার্চিং গেট হতে পারে, সেই ক্ষেত্রে ট্রেন্ডেলমার্কস টেস্ট পজিটিভ থাকবে। এবং পার্থেস ডিজিজ, সিরকোকক্সালজি, এগুলো তো দরকার নাই। কক্সা ভেরা, প্রত্যেকটা মনে রাখবেন, ভেরা মানেই হচ্ছে জয়েন্ট বাইরের দিকে চলে যাবে, ভালগা মানে জয়েন্ট ভিতরের দিকে চলে আসবে, ঠিক আছে। কক্সা মানে হচ্ছে হিপ, ঠিক আছে, নিয়েরও এরকম একটা আছে, অ্যাঙ্কেলেরও আছে, ঠিক আছে। কক্সা ভেরা মানে হচ্ছে হিপ, হিপ বাইরের দিকে চলে যাবে, বলা হয় কক্সা ভেরা। নেক শাফট অ্যাঙ্গেল ইজ রিডিউসড অ্যান্ড নর্মাল অ্যাঙ্গেল হচ্ছে 150 থেকে
চাইল্ড এন্ড অ্যাডাল্টদের ক্ষেত্রে থাকে 127 এবং কক্সাভেরার ক্ষেত্রে যেটা হয় আপনার এরকম হয়ে যায়, জয়েন্টটা থাকে বাইরের দিকে আর পা একদম ভিতরের দিকে থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় কক্সাভেরা। আর কক্সা ভালগা মানে নি জয়েন্ট, সরি আপনার হিপ জয়েন্ট ভিতরের দিকে ঢুকে যাবে, পা যখন বাইরের দিকে চলে আসবে এটাকে বলা হয় কক্সা ভালগা। এটা খুবই টাফ। আচ্ছা, ডিসলোকেশন অফ দ্য হিপ, আপনার পোস্টেরিয়র ডিসলোকেশন কমন হিপের ক্ষেত্রে, শোল্ডারের ক্ষেত্রে অ্যান্টেরিয়র কমন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সেন্ট্রালও হতে পারে, সায়াটিক নার্ভ ইনজুরি হতে পারে, শর্টেনিং, এটা একটা আমাদের ইয়ে ছিল যে হচ্ছে আহ, আচ্ছা, এগুলো দরকার নাই। এরপরে হচ্ছে উম, আচ্ছা, আপনার লিম্ব আপনি মেজার করবেন কোথা থেকে, অ্যান্টেরোসেকুলার ইলিয়াক স্পাইন থেকে মিডিয়াল মাইলিনাস পর্যন্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিজিজ অফ দ্য হিপ লাইক টিউবারকুলোসিস মে কজ রেফার্ড পেইন ইন দ্য কিডনি, সেটা স্বাভাবিক, যেহেতু এখানে নার্ভের কাছাকাছি সেই জন্য এটা হতে পারে। অ্যাসপিরেশন অফ দ্য হিপ জয়েন্ট আপনি কোথা থেকে করবেন, 5 সেন্টিমিটার গুলো অ্যান্টেরোসেকুলার ইলিয়াক স্পাইন, আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এন্ড মিডিয়ালি, এগুলো মনে রাখতে হবে। পোস্টেরিয়র এজ অফ দ্য গ্রেটার ট্রোকেন্টার, আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি, এটা মনে রাখতে হবে। এক মিনিট। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আমাদের হচ্ছে গ্রেটার ট্রোকেন্টার দিয়ে কিন্তু আপওয়ার্ডস মিডিয়ালি যেতে পারি। আচ্ছা, এবার আমরা আসি হিপ ডিজিজ। হিপ ডিজিজ 5 বছরের নিচে সাধারণত কনজেনিটাল ডিসলোকেশন টিবি হতে পারে, 5 থেকে 10 বছরের পারথিস, 10 থেকে 20 বছরের কক্সাফেরা এবং অ্যাবভ 40 হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস কমন। আর্থ্রাইটিস অফ দ্য হিপ জয়েন্ট, এটা হচ্ছে সাধারণত পেশেন্টের জয়েন্টটা ফ্লেক্সড, অ্যাবডাক্টেড এবং ল্যাটারালি রোটেটেড থাকে, এটা একটু মনে রাখবেন। ফ্র্যাকচার অফ দ্য নেক অফ ফিমার, এটা অনেকগুলো পার্ট আছে, যেমন সাবক্যাপিটাল হতে পারে, সার্ভাইকাল হতে পারে, বেসাল হতে পারে, ঠিক আছে, অ্যাভাসকুলার নেক্রোসিস হবে হেডে, নেক অফ ফিমার ফ্র্যাকচার হলে। আচ্ছা, ওল্ড এজ এগুলো কমন 40 to 60 ইয়ার্স, এবং ট্রিভিয়াল ইনজুরিতে দেখা যায় তখন ফ্র্যাকচার হতে পারে। আচ্ছা, ট্রোকেন্টারিক ফ্র্যাকচার, এটা ইন্টার ট্রোকেন্টারিক হতে পারে, সাব ট্রোকেন্টারিক হতে পারে। আর স্ট্রং অ্যাডাল্ট সাবজেক্টের ক্ষেত্রে সাধারণত এটা সিভিয়ার ভায়োলেন্ট ইনজুরির মাধ্যমে হয়। শেন্টনস লাইন, শেন্টনস লাইন আমরা একটু পরে দেখবো ছবিতে। শেন্টনস লাইন হচ্ছে এক্সের একটা লাইন, যেই দিক থেকে আমরা সাধারণত ফ্র্যাকচার নেক অফ ফিমার ডিসিশন এটা বুঝতে পারি, এটা আমরা দেখবো। অস্টিওআর্থ্রাইটিস, এটা হচ্ছে মূলত অস্টিওফাইট তৈরি হয়, এটা আমরা আপনাদের রিউমাটোলজিতে পড়াইছি। অস্টিওফাইট তৈরি হয় এবং মুভমেন্ট সাধারণত লিমিটেড এবং পেইনফুল। আচ্ছা, আচ্ছা, সাইনটা একটু বলবো আর এদিকে। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে স্ট্রাকচারালি দ্য নি ইজ এ উইক জয়েন্ট। কেন উইক জয়েন্ট? কারণ এটা কিন্তু সাধারণত আর্টিকুলার সারফেস গুলো খুব সুন্দরভাবে লাগানো না, একটা অনেক বড়, টিবিয়াল কন্ডাইল গুলো অনেক ছোট, সেজন্য দেখা যায় যে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এখানে তারপর স্টেবিলিটি অফ দ্য জয়েন্ট ইজ মেইনটেইনড বাই নাম্বার অফ ফ্যাক্টরস, সেটা এখানে দিলাম, এটা একটুখানি দেখতে পারেন। নিয়ার ডিফর্মিটি কি কি? আচ্ছা, নিয়ার ডিফর্মিটির আগে স্টেবিলিটি কি কি ফ্যাক্টর মেইনটেইন করে? ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্ট্রোপোস্টার স্টেবিলিটি মেইনটেইন করে, যেন সামনের দিকে পেছনের দিকে সরে না। কোল্যাটারাল লিগামেন্ট সাইড টু সাইড, যেহেতু ল্যাটারাল। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, এটা হচ্ছে মূলত আমাদের স্টেবিলাইজিং এর জন্য হতে পারে। ডিফর্মিটি অফ দ্য নি, দ্য অ্যাঙ্কেল বিটুইন দ্য লং এক্সেল দ্য থাই অ্যান্ড দ্য লেগ, এটা হচ্ছে মেবি abnormally abducted genu valgum knocni or normally adducted genu varum। আচ্ছা, রিকেটসের সময় সাধারণত কিন্তু এই ধরনের কনজেন্টাল অ্যাবনর্মালিটি হতে পারে, এটাই হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট ইস্যু।
আচ্ছা, এরপরে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস থেকে হতে পারে, তার সাথে সাথে ইনফেকশন উইথ কালেকশনস অফ ফ্লুইড ইন দ্য জয়েন্ট ক্যাভিটি, swelling above and to the right of the patella. সো ইনফেকশনের মধ্যে মূলত হচ্ছে আমাদের কালেকশন অফ ফ্লুইড ইন দ্য জয়েন্ট ক্যাভিটি, এবং এটা হচ্ছে সোয়েলিং অ্যাবাভ থাকে এবং অ্যাট দ্য সাইড অফ প্যাটেলা। প্যাটেলা দেখা যায় যে ফ্লোট করে, ভাসতে থাকে, ওখানে এতটাই ফ্লুইড জমা হয় ইনফেকশন হলে হাঁটুতে, ভাসতে থাকে। আচ্ছা, আচ্ছা, তো এখানে অ্যাসপিরেশন অফ দ্য ফ্লুইড এখানে করা যেতে পারে হচ্ছে নিডল ইনটু দ্য জয়েন্ট অন আইদার সাইড অফ দ্য প্যাটেলা, দুই সাইড থেকে হচ্ছে আমরা নিডল ঢুকাই ফেলতে পারি। ইনজুরি টু দ্য নি, ইনজুরি টু দ্য মেনিসকাই, এক্ষেত্রে সাধারণত স্লাইটলি ফ্লেক্স নিতে হবে, সামান্য ফ্লেক্স নি। এই অবস্থায় যদি আপনার এই হাঁটুর দিকে ব্যথা লাগে সেক্ষেত্রে মেনিসকাল ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, তাইলে যখন একটা নি ফ্লেক্সড অবস্থায় থাকবে, স্লাইটলি ফ্লেক্সড, সেই ক্ষেত্রে কিন্তু যখন ইনজুরি হবে তখন মেনিসকাল ইনজুরি হবে। যেমন কিকিং অফ ফুটবল, ফুটবলে লাথি দিতে যাচ্ছিল, এই অবস্থায় হঠাৎ করে তার ইনজুরি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার মেনিসকাল ইনজুরিটা বেশি হয়। ঠিক আছে। আচ্ছা, সেপারেটেড ফ্রম দ্য ক্যাপসুল may be torn longitudinally, bucket handle tear transversely. আচ্ছা, মিডিয়াল মেনিসকাস ইজ মোর ভালনারেবল টু ইনজুরি, কেন? কারণ বিকজ অফ ইটস ফিক্সড টু দ্য টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট। ল্যাটারাল মেনিসকাস দেখা যায় পপলিটিয়াস দিয়ে প্রোটেক্টেড থাকে। তারপর আচ্ছা, তারপরে হচ্ছে সো এই গেল এখান থেকে হচ্ছে আমাদের সাইডলি ফ্লেক্স নিয়ে ক্ষেত্রে কিকিং অফ ফুটবল, সেপারেটেড ফ্রম দ্য ক্যাপসুল, এগুলো আমরা বলছি। মিডিয়াল মেনিসকাস ইজ মোর ভালনারেবল, এগুলো আমরা বলছি। ল্যাটারাল মেনিসকাস। আচ্ছা, ইনজুরি টু দ্য ক্রুশিয়েট লিগামেন্ট, ক্রুশিয়েট লিগামেন্ট সাধারণত অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট হচ্ছে মোর কমনলি ড্যামেজড, এটা মনে রাখতে হবে। এবং এটা সাধারণত ভায়োলেন্ট হাইপার এক্সটেনশন অফ দ্য নিয়ের জন্য হয় উইথ অ্যান্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য টিবিয়া। পোস্টেরিয়র লিগামেন্ট, এটা হচ্ছে মূলত পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য টিবিয়া। আচ্ছা, কোলাটারাল লিগামেন্ট যদি ইনজুরি হয়, লেস কমন, সেক্ষেত্রে সিভিয়ার অ্যাবডাকশন এন্ড অ্যাডাকশন স্ট্রেইন হতে পারে। অর্থাৎ যেই দিকের লিগামেন্ট নষ্ট হবে বা ড্যামেজ হবে সেই দিকের প্রবলেম গুলো হবে। ক্রুশিয়েট লিগামেন্ট যেমন হচ্ছে আমাদের টিবিয়াকে সামনের দিকে টেনে রাখে, তাহলে সামনের দিকে টেনে রাখতে পারবে, আবার ফিমারকে সামনের দিকে টেনে রাখে, তাহলে ওটাও পারবে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে জিনিসটা। তাহলে এগুলো মোটামুটি আমরা জানলাম। ম্যাল অ্যালাইনমেন্ট অফ প্যাটেলা, এগুলো তো দরকার নাই, এটা পেইনফুল হয়, এটা মনে রাখবেন। সেমি মেমব্রেনাস বার্সাইটিস, সোয়েলিং ইন দ্য পপ্লিটিয়াল কোষা, এখানে সোয়েলিং হবে এবং পোস্টোমিডিয়াল অ্যাসপেক্টটা হবে। বেকার সিস্ট, এটা হচ্ছে সেন্ট্রাল সোয়েলিং অফ দ্য অস্টিওআর্থ্রাইটিস। সাইনোভিয়াল মেমব্রেন প্রোডিউসেস that whole amount hole in the posterior part of the capsule of the jaw. Okay. So এটা গেল আমাদের বার্সাইটিস, গেল হচ্ছে বেকার সিস্ট। এবার হচ্ছে স্প্রেইন অফ দ্য অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল স্প্রেইন, এটা সাধারণত দেখা যায় যে অ্যাবডাক্ট অবস্থায় বেশি হয়। Although a few fibers of the deltoid ligament is also torn, deltoid ligament মূলত মিডিয়ালে থাকে, গত ক্লাসে আমি পড়াইছিলাম, বাট এটা কিন্তু ড্যামেজ হতে পারে। আচ্ছা, the true sprains of the ankle joint are caused by forced plantar flexion and tearing of the anterior fibers of the capsule. তাহলে এটা একটা গেল। আহ,
এখানে আমরা ছিলাম স্প্রেন্স অফ দ্য অ্যাঙ্কেল অ্যাবডাকশন ক্ষেত্রে সাধারণত হয়, এবং অলদো ফিউ ফাইবারস অফ ডেড লিগামেন্ট অলসো ইনজুরড হতে পারে। আপনাদের কিন্তু একদম একটু দেখে দেখে আমি খুব স্পেসিফিক ভাবে দাগা দিচ্ছি যেন সমস্যা না হয় আর কি। আচ্ছা, জয়েন্ট ইজ আনস্টেবল ডিউরিং প্লান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট, এটা মনে রাখবেন। আচ্ছা, ডিসলোকেশন অফ দ্য অ্যাঙ্কেল ইজ রেয়ার, ভেরি স্টেবল ডিউ টু প্রেজেন্স অফ ডিপ, একটা সকেটটা কিন্তু ডিপ থাকে, এই জন্য কিন্তু অ্যাঙ্কেল ডিসলোকেশন সাধারণত হয় না। যদি হয় সেক্ষেত্রে আপনি যদি অনেক বেশি প্লান্টার ফ্লেকশন করেন সেই ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় ম্যালিওলাই ফ্র্যাকচার হলে তখন হতে পারে, তা না। অ্যাকিউট স্ট্রেন, এটা হয় সাধারণত ল্যাটারাল অ্যাঙ্কেলে, এবং সেই ক্ষেত্রে সাধারণত প্লান্টার ফ্লেক্স এবং এক্সেসিভলি ইনভার্টেড, অর্থাৎ এরকম ভাবে আমাদের মচকা যায় যেটা। ঠিক আছে। The lateral ligaments of the ankle joint is torn and pain and swelling হয় সেক্ষেত্রে। অ্যাকিউট স্পেন যদি মিডিয়াল অ্যাঙ্কেলে হয় সেই ক্ষেত্রে সাধারণত এক্সেসিভ ইভার্সন যদি হয়, এটা রেয়ার হতে পারে। যদি কেউ গর্তের মধ্যে দেখা যায়, ইঁদুরের গর্তের মধ্যে এরকম পা দিয়ে ফেলে সেক্ষেত্রে হতে পারে, সেটা হবে। সেক্ষেত্রে স্ট্রং ডেল্টয়েড লিগামেন্ট টিয়ার হতে পারে, এটা লেস কমন অবভিয়াসলি, এটা আপনি নিজে পরীক্ষা করে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, ইনজেকশনস অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট ইনজেকশন দিতে গেলে আপনাকে দিতে হবে বিটুইন দ্য টেন্ডনস অফ এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস এন্ড টিবিয়ালিস অ্যান্টেরিয়র, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অ্যাঙ্কেল সেই ক্ষেত্রে প্লান্টার ফ্লেক্স রাখতে হবে। আচ্ছা, ইনফেরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, এটা স্ট্রং একটা জয়েন্ট, ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর মেইনটেইনিং ইন্টিগ্রিটি অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট, এটা মনে রাখবেন। কারণ এখানে টিবিয়া ফিবুলাকে একসাথে ধরে রাখে এই জয়েন্টটা, এটা যদি না রাখতো, টিবিয়া ফিবুলা দুই দিকে যদি সরে যেত সেক্ষেত্রে ম্যালিওলাই থেকে কিন্তু দূরত্ব বেড়ে যেত, তখন কিন্তু অ্যাঙ্কেল জয়েন্ট সহজে বের হয়ে চলে আসতে পারে। তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের স্টেবিলিটি মেইনটেইন করার জন্য এর উপরে টিবিয়া ফিবুলাকে একসাথে ধরে রাখার জন্য ইনফেরিয়র টিবিয়াল জয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, হাই হিল মোর দ্যান 5 সেন্টিমিটার, এটা কিন্তু সাধারণত ব্যাক স্ট্রেস করে ফিমেলদের ক্ষেত্রে। স্পাইন ইজ পুশড ফরওয়ার্ডস, নি ইজ এক্সেসিভলি বেন্ড, এবং শিফট ইন পজিশন অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, ফ্যাশনেবল ডিজিজেস বলা হয় এটাকে অ্যাকচুয়ালি। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মিডল এবং ল্যাটারাল লিগামেন্ট অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্টে স্প্রেইন হতে পারে, মচকায় যেতে পারে। আর্থ্রোস্কোপি, আমরা হিপ জয়েন্টে করব হচ্ছে 4 সেন্টিমিটার ল্যাটারাল টু ফিমোরাল পাস দিয়ে, এবং 4 সেন্টিমিটার বিলো দ্য ইনগুইনাল লিগামেন্ট দিয়ে আমরা ঢুকাবো। নি জয়েন্টে আমরা ফ্রন্ট অফ দ্য সেমি ফ্লেক্সড নি জয়েন্ট দিয়ে আমরা ঢুকাইতে পারি। আর অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে মিডিয়াল টু দ্য টেন্ডন অফ টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল, এখান থেকে। আচ্ছা, ম্যালেট টো দেখেন, ম্যালেট টো হচ্ছে শুধুমাত্র লাস্টের যে ইয়েটা জয়েন্টটা, এটা যখন ফ্লেক্স থাকবে। হ্যামার টো হচ্ছে যখন আমাদের মিডিয়াল ফিঙ্গারটা ফ্লেক্স থাকে, ব্যাকে যেটা এক্সটেন্ডেড থাকবে, মানে মিডিয়াল আপনার জয়েন্টটা। হ্যাঁ, ক্ল হচ্ছে যখন আমাদের এইরকম, অর্থাৎ পরের দুইটা ফ্লেক্স থাকবে, প্রথমটা দ্যাট মিন্স মেটাটার্সোফ্যালেঞ্জিয়ালটা এক্সটেন্ড থাকবে, এটাকে বলা হয় ক্ল টো। আচ্ছা, হেললাক্স ভালগাস। আচ্ছা, হেললাক্স ভালগাস হচ্ছে ইল ফিটিং শু অনেক সময় যদি পরা হয় সেক্ষেত্রে গ্রেড টো দেখা যায় যে হচ্ছে বাইরের দিকে পুশ থাকে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রেড টোটা একদম বাইরের দিকে এরকম থাকে, এটাকে বলা হয় হেললাক্স ভালগাস। আচ্ছা, বাডি স্প্রেন কাকে বলে? ধরেন একটা কারোর এইরকম ফিঙ্গার ভেঙে গেল, সেক্ষেত্রে আরেকটা ফিঙ্গারের সাথে একসাথে লাগায় আমরা প্লাস্টার করি, এটাকে বলা হয় বাডি স্প্রেন। তাহলে দুটো একসাথে সে নাড়াইতে পারবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাবসেন্স অফ কোলাপস অফ দ্য আর্চেস বা ফ্ল্যাট ফুট টেস্ট প্ল্যানাস বলা হয় এটাকে, অনেক ক্ষেত্রে হতে পারে, যেমন লস অফ স্প্রিং অফ দ্য ফুট, এটা হতে পারে শাফলিং গেট হতে পারে। লস অফ শক অ্যাবজর্বিং ফাংশন মেক্স দ্য ফুট মোর লায়াবল টু ট্রমা এন্ড অস্টিওআর্থ্রাইটিস, মানে পুরো ফুট যেহেতু পায়ের সাথে লাগানো থাকে সেজন্য এখানে বেশি চাপ পড়ে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এছাড়া তার সাথে সাথে এখানে কিন্তু নানা রকম ঝামেলা হতে পারে, মোর লায়াবল টু ট্রমা। Loss of conformity of the sole leads to compression, এগুলো দরকার নেই, নস্টালজিয়া পায়ে ব্যথা। এক্সাগারেশন অফ দ্য লংজিটুডিনাল আর্চ, যেটাকে বলা হয় পেস ক্যাভাস, অর্থাৎ একদম পায়ে এরকম হয়ে গেলে এটা বলা হয় পেস ক্যাভাস। রেজাল্ট অফ কন্ট্রাকচার, plantar flexion of the transverse tarsal joint, dorsiflexion of the metatarsophalangeal joint, and plantar flexion of the interphalangeal joint due to atrophy of the lumbricals and interosseous। সেক্ষেত্রে ক্লফুট পাওয়া যায়, কমন কজ অফ পেস ক্যাভাস এন্ড ক্লফুট আর স্পাইনা বাইফিডা এন্ড পোলিমাইলাইটিস, যেটা মনে রাখতে হবে। ট্যালিপেস ইকুইনাস বা ইকুইনোভ্যারাস ক্লাব ফুট, এটা হচ্ছে খুব কমন, ইনভার্টেড থাকে, অ্যাডাক্টেড থাকে ভেতর দিকে ঢোকানো, এবং প্লান্টার ফ্লেক্স মানে এরকম থাকে পাটা, ঠিক আছে, এরকম ভাবে থাকে, associated with spina bifida। Talipes club foot may be of two types, Talipes calcaneovalgus, it's a dorsiflexion of the ankle joint, আর হচ্ছে everted mid-tarsal joint, ঠিক আছে। এখানে দেখেন flat foot, এর বি হচ্ছে flat foot, সি হচ্ছে base cavus।
এ আর বি হচ্ছে ফ্ল্যাট ফুট, আর সি হচ্ছে বেস ক্যাপাস, ডি হচ্ছে নরমাল। ঠিক আছে, এখানে দেখেন ক্লব ফুট দেখানো হয়েছে, ক্লাব ফুট দেখানো হয়েছে। তাহলে এই মোটামুটি আমাদের ক্লিনিক্যাল। ঠিক আছে, ক্লিনিক্যাল থেকে যতটুকু দেখাই দিলাম, এর বাইরে তেমন কিছু করার দরকার নেই। এবার আমরা একবারে কিছু গত ক্লাসে কিছু মাসেল আমরা পড়ছিলাম, এখানে আমরা আরেকখানে রিক্যাপিচুলেট করে যেতে আরেকবার আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এটা কোথায় কোথায় লাগানো থাকে অ্যাটাচমেন্ট, এটা আমরা পড়তে বলছিলাম, এটা পড়বেন। এটা মেইন এক্সটেন্সর অফ দা হিপ জয়েন্ট, এটা জানবেন। 10 মাসলস অফ গ্লুটেয়াল রিজিয়ন ফ্রম 3 ফাংশনাল গ্রুপস, এটা একটু মনে রাখতে পারেন। গ্লুটিয়াস ম্যাক্সিমাস চিফ এক্সটেন্সর, এটা হচ্ছে রাইজিং ফ্রম সিটিং পজিশনে কাজে লাগবে, মেইনটেনিং ইরেক্ট পোস্টারে কাজে লাগে। আদার অ্যাকশন কি সেটা জানবেন। মিডিয়াস মিনিমাসের কি ফাংশন সেটা দেখলেন, এখান থেকে জাস্ট আগে যা পড়ছেন তাই, নতুন করে কিছু। ঠিক আছে, যে আমাদের ট্রেন্ডেল ইনভার্স সাইনের যে একদিকে বেঁকে যায় ওই জিনিসটা এখানে আছে। পাইরিফর্মিস, গ্যামেরাস সুপিরিয়র ইনফেরিয়র, অক্টোটাস ইন্টারনাস এক্সটার্নাস এবং কোয়াড্রাটাস ফিনোরিস, এগুলো হচ্ছে মূলত ল্যাটারাল রোটেটর অফ থাই। টেন্সর ফাসালাটা হচ্ছে অ্যাবডাক্টর এন্ড মিডিয়াল রোটেটর অফ থাই। ক্লিনিক্যাল কোরিলেশন কি এগুলো আমরা পড়ছি অবশ্যই। ইন্ট্রামাসকুলার ইনজেকশন হচ্ছে সুপ্রাল্যাটারাল কোয়াড্রেন্টে দিয়ে থাকি গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাসে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস প্যারালাইসিস হলে পেশেন্ট দাঁড়াতে পারবে উইদাউট সাপোর্ট। গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস মেবি প্যারালাইজড, সেই ক্ষেত্রে ওয়ার্ডলিং গেট, লার্চিং গেট এগুলো আমরা পড়ছি। ফ্রেন্ডেল ইনভার্স টেস্ট সেটা আমরা একটু আগে পড়ে আসছি কিভাবে করতে হবে। ঠিক আছে, এবং এটা কি জন্য হচ্ছে না হচ্ছে সেটা আমরা সুপ্রার গ্লুটিয়াল নার্ভের প্যারালাইসিসের জন্য। লেফট গ্লুটিয়াল মিডিয়াস এন্ড মিডিয়াস প্যারালাইসিস দেখাইছে এখানে। দেখেন লেফট সাইডে প্যারালাইসিস। নরমাল হলে যেটা হয় এখানে এই যে এই জিনিসটা হচ্ছে এখানে কন্ট্রাক্ট করে উঁচা করে রাখতে পারে, কিন্তু এখানে প্যারালাইসিস এর উঁচা করে রাখতে পারে না, নিচের দিকে নেমে যায়, যেটা হচ্ছে ফ্রেন্ডেল ইনভার্স। এটা হবে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিয়াস প্যারালাইসিস, দ্যাট ইজ সুপিরিয়র হচ্ছে ইয়ে নার্ভ, গ্লুটিয়াল নার্ভের মাধ্যমে। মাসলস অফ ব্যাক অফ থাই এটা আমরা গত ক্লাসে পড়ছি, জাস্ট একটু দেখেন। হ্যামস্ট্রিং বলা হয় এগুলাকে, এটা আমরা জানি। সেরিটেন্ডাইনোসাস, মেমব্রেনোসাস, লং হেড অফ বাইসেপস ফিমোরিস এবং ইসচিয়াল হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাস বলছিলাম। অরিজিন সবারই সেম, ইসচিয়াল টিউবারসিটি। ইনসারশন ওয়ান অফ দ্য বোনস অফ লেগ। নার্ভ হচ্ছে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। অ্যাকশন হচ্ছে ফ্লেক্সর অফ দ্য নি এবং এক্সটেন্সর অফ দ্য হিপ। তার সাথে সাথে এরা সবাই অ্যান্টি গ্র্যাভিটি। এই পাঁচটা হচ্ছে কমন বৈশিষ্ট্য হ্যামস্ট্রিং মাসল, এটা একটু জেনে রাখবেন। ইন্টারভার্টেব্রাল ডিস্ক আমরা কিন্তু প্রথম পোর্শন যেটা ক্লিনিক্যাল সেটা কিন্তু শেষ করে আসছি। এখন আমরা হচ্ছে জাস্ট এমন কিছু জিনিস পড়বো যে জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট ক্লিনিক্যালের পর, যেমন নার্ভ রিলেটেড কিছু জিনিস বাকি ছিল সেগুলো আমরা পড়বো। মাসেল রিলেটেড দুটো বাকি ছিল, অ্যাকচুয়ালি এগুলো আমরা পড়ছি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস হ্যামস্ট্রিং আমরা পড়ে আসছি, তারপর একটুখানি বাকি ছিল একটু দেখাইলাম। এখন নার্ভ রিলেটেড কিছু জিনিস আমাদের বাকি ছিল সেগুলো দেখবো। ইন্টারভার্টেব্রাল ডিস্ক এটা কিন্তু অ্যাকচুয়ালি স্পাইনের মধ্যে পড়ে। স্পাইন জিনিসটা কিন্তু আমরা অ্যাবডোমেনাল দুটো এক্সট্রা দুইটা পার্টিকুলার বডির মধ্যে যে ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা কিন্তু ফাইব্রোকার্টিলেজিনাস ডিস্ক, এটা আমরা সবাই জানি। এবং এটার কিন্তু প্রোলাপস ইউজুয়ালি পোস্টেরোল্যাটারালি হয়, এটা মনে রাখতে হবে। পোস্টেরোল্যাটারাল দিয়ে কিন্তু আমাদের মানে ওখান থেকে কিন্তু আমাদের নার্ভ রুট গুলো বের হয়, এই জন্য কিন্তু প্রোলাপস হলে ওই জায়গায় কিন্তু আমাদের মানে ইয়ে হয়, নার্ভের কম্প্রেশন। সো প্রোলাপস হবে পোস্টেরোল্যাটারালি এবং মোস্ট কমনলি লোয়ার লাম্বার রিজিয়নে, এগুলো মনে রাখতে হবে। আপনাদের এগুলো ডেভিডসন থেকে কিন্তু আমি পড়াইছিলাম। তো আরেকটা কথা, ডেভিডসনের 24th এডিশন আমি চেষ্টা করবো আপনাদের একটু যদি দেওয়া সম্ভব হয়, যদিও তেমন কোনো ডিফারেন্স নাই, আমি একটুখানি দেখে অ্যাটলিস্ট নতুন কোনো বক্স থাকলে বা নতুন কোনো ফিগার থাকলে এগুলো দেওয়ার চেষ্টা করব। যদি আরো সুযোগ পাই সেই ক্ষেত্রে কিছু দাগায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো পোস্টেরো ল্যাটারাল এটা হচ্ছে আমাদের আহ, তো হ্যাঁ, পোস্টেরোল্যাটারাল দিকে হচ্ছে মূলত প্রোলাপস হবে এবং তার সাথে সাথে লোয়ার লাম্বার রিজিয়নে এটা বেশি হবে। অলসো কমন ইন দ্য লোয়ার সার্ভাইকাল রিজন, দ্যাট মিন্স যে সকল জায়গায় আপনার স্পাইনটা সামনের দিকে বাড়ানো সেই সকল জায়গায় মূলত কিন্তু প্রোলাপস হওয়ার সম্ভাবনা থাকে। সায়াটিকা হইতে পারে সেই ক্ষেত্রে, যেহেতু আমি বললাম যে প্রোলাপসের পর সেখানে নার্ভের ইনজুরি হয় বা নার্ভের কম্প্রেশন হয়, সেক্ষেত্রে কিন্তু
sciatica হতে পারে। Pain is increased with rise in pressure on the canal like sneezing, straight leg rising test, SLR test। ঠিক আছে, এই সকল ক্ষেত্রে পজিটিভ থাকবে sciatica-তে। তাহলে sciatica-তে SLR টেস্ট পজিটিভ, এটা মনে রাখতে হবে। লস অফ পাওয়ার এন্ড রিফ্লেক্সেস মে ফলো। আচ্ছা, এই যে দেখেন এখান থেকে ওই যে প্রোলাপস হয়ে যে এদিকে চলে আসছে, চলে এসে কিন্তু এখানে দেখতেছেন হার্নিয়েশন অফ দ্য নিউক্লিয়াস পালপোসাস। আমাদের ডিস্কের কিন্তু দুটো পার্ট, বাইরের দিকে হচ্ছে অ্যানুলার ফাইব্রোসাস, ভিতরের দিকে নিউক্লিয়াস পালপোসাস। নিউক্লিয়াস পালপোসাসটা হচ্ছে মূলত এই দিক থেকে ফেটে বের হয়ে আসছে, হার্নিয়েশন হয়েছে, হয়ে তখন হচ্ছে সে আমাদের নার্ভ রুটকে চাপ দিচ্ছে। ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস কিন্তু এইভাবেই। আচ্ছা, সো কর্ডা ইকুইনা সিনড্রোম এগুলো আপনাদের আমি পড়াই ফেলছি নিউরোলজিতে, এখানে আর খুব বেশি না। কর্ডা ইকুইনা সিনড্রোম কিন্তু আমি বুঝলাম লোয়ার মোটর নিউরন টাইপ অফ একটা লেশন। কোনাস মেডুলাস কিন্তু আপার মোটর নিউরন, কর্ডা ইকুইনা হচ্ছে লোয়ার মোটর। কারণ আমাদের স্পাইনাল কর্ড থেকে নিচের দিকে ঘোড়ার লেজের মতো যে নার্ভগুলো নামছে সেগুলোতে যখন ড্যামেজ হয় সেটাকে আমরা কর্ডা ইকুইনা সিনড্রোম। এটা অবশ্যই লোয়ার মোটর নিউরন আমি বলছিলাম আপনাদের। তাহলে লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিসের ফিচারগুলো আমরা এখানে পাবো। এটা কিন্তু লাম্বার ভার্টিব্রাল ফ্র্যাকচার ডিসলোকেশনও পাওয়া যেতে পারে মূলত T12 থেকে L1 এর ক্ষেত্রে, কারণ ওই জায়গায় কিন্তু আমাদের মূলত শেষ হয় স্পাইনাল কর্ড। ক্যারেক্টারিস্টিক এখানে ফ্লাসিড প্যারাপ্লেজিয়া, বুঝলাম লোয়ার মোটর নিউরন টাইপ। স্যাডেল শেপড এরিয়া অফ অ্যানাস্থেসিয়া এন্ড অ্যানালজেসিয়া, অর্থাৎ অ্যানাসের চারিদিকে একটা এরিয়া, যে এরিয়া আমরা যদি ঘোড়ার জিনের উপর বসি, ঘোড়ার পিঠে যদি বসি, যে জায়গাটা আমাদের ঘোড়ার পিঠে লেগে থাকবে এই জায়গায় হচ্ছে অ্যানাস্থেসিয়া হবে, এটাকে বলা হয় স্যাডেল অ্যানাস্থেসিয়া। তো ওই জায়গায় ঘোড়ার পিঠে মূলত হচ্ছে আমরা একটা জিন বসাই, তার উপর আমরা বসি, তো জিনটাকে বলা হয় স্যাডেল, এই জন্য হচ্ছে এটাকে বলা হয় স্যাডেল অ্যানাস্থেসিয়া। স্ফিংটার ডিস্টারবেন্স হতে পারে, ইনকন্টিনেন্স হতে পারে, ইউরিন এবং ফিসেস, ঠিক আছে, ইম্পর্টেন্স হতে পারে। ঠিক আছে, তাহলে কর্ডাইকোনিয়া সিনড্রোমে মূলত নিচের দিকে ফ্লাসিডিটি, লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফিচার, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে সেন্সরি ইনারভেশন ড্যামেজ, এই জিনিসগুলো ডেভেলপ করবে। এরপর আমরা দেখি এখানে আর কি বলছে। লাম্বার ডিস্ক হার্নিয়েশন, এই ছবিটা সম্ভবত ডেভিডসন থেকে নেওয়া, তো এটা আমরা ডেভিডসন থেকে পড়ে আসছি, ওটাই পড়বেন। ডিস্ক লেভেল কত, রুট লেভেল কত হচ্ছে, ঠিক আছে। ডিস্ক লেভেলের নিচেরটা কিন্তু রুট লেভেলের সাথে করসপন্ড করে, এবং সেই ক্ষেত্রে সেন্সরি লস কোথায় হবে, উইকনেস কোথায় হবে, রিফ্লেক্স লস কোথায় হবে। এটা ডেভিডসনের চার্ট, এটা আমি আপনাদের পড়াইছি নিউরো অ্যানাটমিতে, সরি নিউরো মেডিসিনে, সেখান থেকে অবশ্যই এটা পড়বেন। এখান থেকে কোশ্চেন আসবেই, আপনাকে বলে দিবে যে সেন্সরি লস একটা এরকম পেশেন্টের ইনার কাফে, তার সাথে উইকনেস আছে হচ্ছে ইনভার্সন অফ ফুটে, রিফ্লেক্সের ক্ষেত্রে আপনি দেখলেন নি জ্যাক লস্ট, সেই ক্ষেত্রে কত রুটে ইনভলভ হয়েছে বা কত ডিস্কে ইনভলভ হয়েছে, এভাবে কিন্তু কোশ্চেনটা আসবে। তো এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে রিফ্লেক্স দিয়ে সবচেয়ে সহজে মনে রাখা যায়। তবে রিফ্লেক্স যদি আপনাকে উল্লেখ না করে দেয় তখন আপনাকে মোটরটা অ্যাটলিস্ট ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। সেন্সরটাও যদি মনে রাখতে পারেন তাহলে আরো ইজিলি আপনি বের করতে পারবেন। দেখেন L4 L5 ডিস্ক এরকম হার্নিয়েশন যদি হয় সেক্ষেত্রে বাইরের দিকে স্যাক্রোইলার জয়েন্ট থেকে এরকম বাইরের দিকে মূলত, এবং সামনের দিকে পায়ের এদিকে সামনের দিকে, এখানে হচ্ছে মূলত আমাদের সেন্সেশনটা লস হবে, ঠিক আছে। উইকনেস হবে হচ্ছে ডরসিফ্লেকশনের, মানে পা এরকম করতে পারবে না, অ্যাট্রফি তেমন হবে না, রিফ্লেক্স তেমন কিছু লস হবে না। L5S1 যদি ড্যামেজ হয় সেই ক্ষেত্রে সাধারণত একদম পায়ের পেছন দিক থেকে এরকম একটা টিংলিং, নামনেস, পেইন এগুলো হবে। প্লান্টার ফ্লেকশন করতে পারবে না সেক্ষেত্রে, তাহলে L4 L5 এর উপর উঠাতে পারবে না, L5S1 এর নিচে নামাইতে পারবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে এখানে কিন্তু অ্যাট্রফি হতে পারে, গ্যাস্ট্রোকনামিয়া সোলিয়াসে, অ্যাঙ্কেল জার্ক এখানে উপস্থিত। sciatica কি shooting pain felt along the course of distribution of sciatica as part of posterior aspect of thigh, lateral aspect of leg, dorsal muscle। সেটা হচ্ছে সাধারণত L4 থেকে S3 এই জায়গায় ইরিটেশন হয়, হার্নিয়েটেড ইন্টারভার্টিব্রাল ডিস্ক অফ লাম্বার ভার্টিব্রা, এটা হচ্ছে লাম্বার ভার্টিব্রাল প্রোলাপস অথবা ইন্টারভার্টিব্রাল ডিস্ক হার্নিয়েশনের জন্য এগুলো হতে পারে। তাহলে এগুলো আমরা দেখলাম। সায়েন্স অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন, একটা জিনিস এটা আমি আপনাদের অ্যাকচুয়ালি যে ভিডিওগুলো দিয়েছিলাম নিউরোলজি, নিউরো লোকালাইজেশনের, ওই ভিডিওগুলোর মধ্যে দেখবেন খুব সুন্দর করে বলা আছে কোন নার্ভের লেশন হলে আপনার কোন ধরনের ফিচার হবে, কোন ফিচার পাইলে আপনি কোন নার্ভের লেশন চিন্তা করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে বলা আছে। সো এখানে C5 এর উপর হলে কি হবে, C5 থেকে T1 দ্যাট ইজ ব্রাকিয়াল প্লেক্সাসের মধ্যে হলে কি হবে, থোরাসিকের মধ্যে হলে কি হবে, কোনাস মেডুলারিস হলে কি হবে, কর্ডাইকোনিয়াতে কি হবে, সবগুলোই কিন্তু আমি আপনাদের বলছি মানে ওই ইয়াতে ভিডিওতে। তো এখানে খুব শর্টে যদি আমি বলি, ব্রাকিয়াল প্লেক্সাসের উপরে যদি ড্যামেজ হয় সেই ক্ষেত্রে চারটা হাত পাই আমার আপার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিস হবে, এবং এই ক্ষেত্রে ডায়াফ্রাম প্যারালাইসিস হবে, যেহেতু C5 এর উপরে C3 C4 C5 হচ্ছে ডায়াফ্রামকে সাপ্লাই।
তাহলে এক্ষেত্রে ডায়াফ্রামেরও উইকনেস থাকবে। T5 থেকে T1, দ্যাট মিনস আমরা যদি এটাকে বলি ব্রাকিয়াল প্লেক্সাস লেভেল, সেই ক্ষেত্রে আপনার ব্রাকিয়াল প্লেক্সাস যেহেতু আপনার হাতে সাপ্লাই দিচ্ছে, তাহলে হাতের ক্ষেত্রে আপনি লোয়ার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিস, পায়ের ক্ষেত্রে পাবেন আপার মোটর নিউরন টাইপ। এগুলা আশা করি আপনারা বুঝতেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমি আপনাদের ভিডিও দিচ্ছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু সুন্দরভাবে দেখতে হবে, কারণ ওগুলো না দেখলে কিন্তু কখনোই নিউরো লোকালাইজেশন আপনি কমপ্লিট করতে পারবেন না। আচ্ছা, থোরাসিক স্পাইনাল কর্ডেলেশন হলে স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, হাতে কোনো সমস্যা হবে না, পায়ে প্যারাপ্লেজিয়া। কোনাস মেডুলারিস যদি হয় সেই ক্ষেত্রে আহ, এক্ষেত্রে আসলে তেমন ইয়ে না। কোনাস মেডুলারিস হচ্ছে আপার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিস, আমাদের যে এক্সটেন্সর প্ল্যান্ট, ইটস আপার মোটর। ওটাই কিন্তু আমরা একটু আগে পড়লাম লোয়ার মোটর নিউরন। লাম্বার প্লেক্সাসটা একটু দেখি, নার্ভের মধ্যে আমরা বলছিলাম কিছু জিনিস বাকি আছে। লাম্বার প্লেক্সাস কিভাবে ফরমেশন হয়, এটা হচ্ছে মূলত সোয়াস মেজর মাসেলের উপরে থাকে। এটা মনে রাখতে হবে ভেন্ট্রাল রাম অফ দ্য আপার ফোর লাম্বার নার্ভ থেকে তৈরি হয়। ফার্স্ট নাম্বার রিসিভস কন্ট্রিবিউশন ফ্রম সাবকোস্টাল নার্ভ, এবং ফোর্থ নাম্বার গিভস এ কন্ট্রিবিউশন টু লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, ঠিক আছে, which takes part in sacral plexus. The muscles that cross the anterior side of the ankle, এটা হচ্ছে মূলত L5 থেকে S1. Muscles that cross the posterior side of the hip, এটা হচ্ছে L4 থেকে L5. The muscles that cross the posterior side of ankle, S1 থেকে S2. ব্রাঞ্চেস কি কি আছে লাম্বার প্লেক্সাসের, এটা ভালো করে মনে রাখবেন। ইলিও হাইপোগ্যাস্ট্রিক L1, ইলিও ইনগুইনাল L1, জেনিটো ফিমোরাল এটা হচ্ছে L1 এর, আর ল্যাটারাল ক্রিপনেস নার্ভ অফ থাই L2 L3, ফিমোরাল নার্ভ L1 L2 L2 থেকে L4, অবট্রেটর L2 থেকে L4। তবে ফিমোরাল হচ্ছে পোস্টার ডিভিশন, অবট্রেটর হচ্ছে এন্টার ডিভিশন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো আমি বলছিলাম যে লোয়ার লিম্বের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা নার্ভের আপনাকে আলাদা আলাদা, যেমন আপার লিম্বে আমরা করছিলাম যে ধরেন মিডিয়ান নার্ভের ক্ষেত্রে শুধু ড্যামেজই করি নাই, আমরা করছিলাম এলবোর উপরে হলে কি হবে, এলবোর নিচে হলে কি হবে, রিস্টের ভাবে অনেকভাবে আমরা করছি। এবং হাতের ক্ষেত্রে কিন্তু আমরা মানে প্রচুর পেঁচানো ভাবে প্রশ্ন করা যায় যে পেশেন্ট হলো এইটা পারতেছে না, ওইটা পারতেছে, এইটা করতেছে না, ওইটা করতেছে, অনেকভাবে বলা যায়। পায়ের ক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি এরকম বলার নাই। পায়ের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে নির্দিষ্ট কোনো একটা নার্ভ, লাইক আপনাকে বলো যে ফিমোরাল নার্ভের ইনজুরি, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার থাইয়ের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট লস হবে। দ্যাট মিনস সে নি এক্সটেনশন করতে পারবে না। ঠিক আছে, সিম্পল পায়ের ক্ষেত্রে। অথবা পায়ের ক্ষেত্রে আপনাকে বললো যে হচ্ছে তার সে হচ্ছে ডরসিফ্লেকশন করতে পারতেছে না, তাহলে বুঝতে হবে যে হচ্ছে তার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগ এটা ড্যামেজ, তার মানে এখানে ডিপ প্যারানাল নার্ভ সাপ্লাই দেয়, তাহলে ডিপ প্যারানাল নার্ভের ড্যামেজ। পায়ের ক্ষেত্রে বিষয়টা ইজি, প্রত্যেকটা নার্ভের আলাদা আলাদা দরকার নেই। বাট তারপরও এখানে যেহেতু আছে আমরা একটুখানি দেখি। ইলিও ইনগুইনাল এটা হচ্ছে মূলত আমাদের এন্টেরোমিডিয়াল পার্ট অফ আপার থাইয়ে সাপ্লাই দেয়, এক্সিস্টেন্স স্কিনকে সাপ্লাই দেয়। জেনিটো ফিমোরাল এটা হচ্ছে ফিমোরাল পোর্শনটা হচ্ছে অ্যান্টেরিয়র সেন্ট্রাল পার্ট অফ আপার থাইকে সাপ্লাই দেয়। জেনিটালটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট অফ পেরিনিয়ামকে সাপ্লাই দেয়। ফিমোরাল ফিমোরালটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইকে সাপ্লাই দিচ্ছে। এন্ট্রোমিডিয়াল নি মিডিয়াল সাইড অফ লেগকে সেন্সরি সাপ্লাই দেয় ভায়া স্যাফেরাস নার্ভ, মিডিয়াল সাইড অফ ফুট স্যাফেরাস নার্ভের মাধ্যমে। অবটুরেটর হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইকে সাপ্লাই দেয়, আর এইদিকে আপার মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাইকে সাপ্লাই দেয়। সায়াটিক নার্ভ হচ্ছে পোস্টার কম্পার্টমেন্ট অফ থাই এবং পার্ট অফ অ্যাডাক্টর ম্যাগনাস এবং অল মাসলস অফ দ্য লেগ এন্ড ফুটকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে ল্যাটারাল সাইড অফ লেগ এন্ড ফুট সোল ডরসাম অফ ফুট, অর্থাৎ শুধুমাত্র আমাদের স্যাফেনাস নার্ভ যেটাকে সাপ্লাই দিচ্ছে, এইটা বাদে বাকি সমস্ত অংশকে কিন্তু সায়াটিক নার্ভ আমাদের সেন্সরি সাপ্লাই দিচ্ছে বিলো দ্য নি। সুপিরিয়র গ্লুটিয়াল গ্লুটেস মিডিয়াস মিনিমাস সাপ্লাই দেয়, ইনফেরিয়র গ্লুটিয়াল গ্লুটেস ম্যাক্সিমাস সাপ্লাই দেয়।
ল্যাটারাল কিউটেনাস নার্ভ অফ থাই, এটা প্যারাটাল পেরিটোনিয়াম অফ দ্য হাইজাক ফোসা, এই সকল জায়গায় সাপ্লাই দেয়। অ্যান্ট্রোল্যাটারাল থাইতে সাপ্লাই দেয়। পোস্টার কিউটেনাস নার্ভ অফ থাই, এটা হচ্ছে গ্লুটিয়াল ফোল্ড বা পায়ের পেছন দিকটাকে সাপ্লাই দেয়, পায়ের পেছন দিকটাকে। আচ্ছা, বাকিগুলো মোটামুটি সেম। সো তাহলে এই হচ্ছে আমাদের একটু জানার বিষয়, পায়ের থেকে আসলে নার্ভের অত বেশি ঘাটাঘাটি দরকার। সেন্সরি ইনারভেশন অফ দ্য লোয়ার লেগ এন্ড ফুট, এটা আমি আপনাদের দেখাইছি গত ক্লাসে, যে ফুটের কোন অংশ মূলত আমাদের সেন্সরি ইনারভেশনে ইম্পর্টেন্ট। তাহলে ল্যাটারাল সাইড অফ দ্য লেগ এবং ডরসাম অফ দ্য ফুট, এটা হচ্ছে মূলত সুপারফিশিয়াল ফিবুলার নার্ভ, এই দিয়ে সাপ্লাই দেয়, মানে ডিপ ফিবুলার বা ডিপ কারোনিয়াল নার্ভ দিয়ে। তাহলে ডিপ কারোনিয়াল নার্ভ হচ্ছে ল্যাটারাল সাইড অফ দ্য লেগ এবং ডরসাম অফ দ্য ফুট কে সাপ্লাই দিচ্ছে। সোল অফ দ্য ফুট কে সাপ্লাই দেয় টিবিয়াল নার্ভ। সুরাল নার্ভ হুইচ ইজ ব্রাঞ্চ অফ টিবিয়াল নার্ভ, এটা হচ্ছে আমাদের পোস্টার লেগ এবং ল্যাটারাল সাইড অফ দ্য ফুট কে সাপ্লাই দেয়। ট্যাফানাস নার্ভ হুইচ ইজ ব্রাঞ্চ অফ ফিমোরাল নার্ভ, এটা মিডিয়াল লেগ এবং মিডিয়াল ফুট কে সাপ্লাই দেয়। আচ্ছা, সুরাল নার্ভের মধ্যে কিন্তু টিবিয়াল এবং কনকারেন্টাল দুটো পোর্শনই আছে। আচ্ছা, গতকাল ওই ছবিটা আপনারা দেখতে অবশ্যই। সো এখানে দেখেন লেশনস ইন দা পেরিফেরাল নার্ভ, এটা জাস্ট আপনাকে কম্পার্টমেন্ট ওয়াইজ মনে রাখতে হবে, আর কিচ্ছু না। ফিমোরাল নার্ভ হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দিচ্ছে, তাহলে সে হিপের ফ্লেকশন করতে সেটা পারবে না। তারপরে হচ্ছে লেগের এক্সটেনশন, আমাদের নি জয়েন্টের এক্সটেনশন করতে সেটা পারবে না, প্যারালাইসিস অফ কোয়াড্রিসেপস ফিমোরিস, উইকনেস অফ দ্য অ্যাডাকশন, এই যে সেটা পারবে না। প্রত্যেকটা এরকম। সাবক্রোটার হচ্ছে মিডল কম্পার্টমেন্ট, তাহলে অ্যাডাকশন করতে পারবে না। ঠিক আছে, সাইটিক নার্ভ হচ্ছে পোস্টার কম্পার্টমেন্ট অফ দ্য থাই, টিবিয়াল পার্ট, এটা হচ্ছে মূলত আমাদের লস অফ ডরসিফ্লেকশন অফ অ্যাঙ্কেল এবং ইভার্সন অফ ফুট, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটাকে হচ্ছে লস করবে আমাদের টিবিয়াল নার্ভ যখন দেখা যাবে, সরি সায়াটিক নার্ভ যখন দেখা যাবে। কমন প্যারোনিয়াল নার্ভের ড্যামেজ হলে ফুট ড্রপ হবে, সে একদম ফুট ড্রপ হয়ে থাকবে এবং ডরসিফ্লেকশন এবং ইভার্সন প্যারালাইজ হবে আগের মতো। টিবিয়াল নার্ভ এটা হচ্ছে আমাদের প্লান্টার ফ্লেকশনকে লস করে, প্লান্টার ফ্লেকশন অফ ফুটকে লস করে দেয় আমাদের টিবিয়াল নার্ভ। এবং ইম্পেয়ার, কারণ এখানে হচ্ছে আমাদের পেছন দিকের মাসল কন্ট্রাক্ট, ইম্পেয়ার্ড ইনভার্সন, ইনভার্সন ঠিক মতো হতে পারে। তাহলে প্লান্টার ফ্লেকশন এবং ইনভার্সন এই দুটো হচ্ছে একসাথে লস, টিবিয়াল নার্ভের ড্যামেজ। আর অসিফ্লেকশন এবং ইনভার্সন এগুলো হচ্ছে আমাদের সায়াটিক নার্ভ, বা আমরা বলতে পারি যে হচ্ছে প্যারোনিয়াল নার্ভের মাধ্যমে। আচ্ছা, সো এই গেল। এরপরে হচ্ছে আমাদের ডিপ প্যারোনিয়াল নার্ভ, এটা হচ্ছে আমাদের ফুট ড্রপ করে থাকবে। সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ হচ্ছে ফুট ড্রপ করে থাকে, এগুলো মনে রাখতে হবে। তাহলে মাসলস হ্যাভিং ডুয়াল নার্ভ সাপ্লাই, মাসলস হ্যাভিং ডুয়াল নার্ভ সাপ্লাই আপনাদের আমি আলাদা চার্ট দিচ্ছি, আলাদা করে এখান থেকে পড়ার দরকার নেই। তারপরে দেখে রাখতে পারেন বাইসেপস ফিমোরিসের লং হেড কে সাপ্লাই দেয় টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ, শর্ট হেড কে সাপ্লাই দেয় সিপিএনপি, কমন প্যারোনিয়াল নার্ভ অফ সায়াটিক নার্ভ। ঠিক আছে, পেকটোনিয়াস এটার অ্যান্টেরিয়র ফাইবার কে ফিমোরাল, পোস্টার ফাইবার কপ্টর। স্পাইনাল কর্ড রিলেটেড একটা জিনিস এখানে আপনাদের একটু করতে হবে, স্পাইনাল কর্ড ড্যামেজ, কনাস মেডুলারিস এবং কর্ড আইপিএনএস সিনড্রোমের পার্থক্য। তো স্পাইনাল কর্ডে যদি হয় সেক্ষেত্রে সিমেট্রিক্যাল হয়, কোনাস মেডুলারিসও সিমেট্রিক্যাল, কিন্তু কর্ডাইকনে অ্যাসিমেট্রিক্যাল, কারণ এটা একটা নির্দিষ্ট পেরিফেরাল না, অ্যাসিমেট্রিক্যাল। রিফ্লেক্স ইনক্রিজড হবে এই দুটাতে, কারণ এই দুটো আপার মাথার দিকে, তবে অ্যাঙ্কেল রিফ্লেক্স আবার ডিক্রিজ হতে পারে কোনাস মেডুলারিস, কিন্তু কর্ডাইকইনাতে সবই ডিক্রিজ হবে। ঠিক আছে, সেন্সরি লস, স্পাইনাল কর্ড সিমেট্রিক্যাল, কোনাস মেডুলারিস সিমেট্রিক্যাল, কিন্তু কর্ডাইকইনাতে অ্যাসিমেট্রিক্যাল, কারণ একটা নির্দিষ্ট নার্ভ দেখাচ্ছে সেই জন্য। স্ফিংক্টার, স্পাইনাল কর্ড এবং কোনাস মেডুলা, স্পাইনাল কর্ডে লেট লস, ঠিক আছে, অনেক পরে গিয়ে লস। কোনাস মেডুলারিসে দেখা যায় আর্লি লস হয়, আর কর্ডাইকুইনাতে স্পেয়ার হয় অনেক সময়, কারণ উপরের নিউরনের একটা প্রভাব থাকে। এই মোটামুটি।
মেজর নার্ভ এনট্রাপমেন্ট সিনড্রোম, আপার লিম্ব লোয়ার লিম্ব দুটো এখানে বলা আছে। কার্পাল টানেল হচ্ছে মিডিয়ান নার্ভ, গায়ান্স ক্যানেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলনার নার্ভ। সুপাইনেটার সিনড্রোম বা পোস্টেরিয়র ইন্টারফেসিয়াল সিনড্রোম, রেডিয়াল নার্ভ। অ্যান্টেরিয়র ইন্টারফেসিয়াল সিনড্রোম, রেডিয়াল নার্ভ। লোয়ার লিম্বে ইনগুইনাল লিগামেন্টের নিচে ল্যাটারাল কিউটিনাস নার্ভ অফ থাই কিন্তু ইনজুর্ড হতে পারে। টার্সাল টানেল সিনড্রোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ। নেক অফ ফিবুলাতে কমন টার্মিনাল নার্ভ এবং ফাশাল টানেল অফ লেগে সুপারফিশিয়াল টার্মিনাল নার্ভ, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এগুলো আমরা ইএমজি এবং নার্ভ কন্ডাকশন স্টাডির মাধ্যমে কনফার্ম করতে পারি, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা কিছু জিনিস একটু দেখায় না, থাইরয়েডেক্টমি করতে গেলে ল্যারিঞ্জাল নার্ভের ইনভলভমেন্ট হতে পারে। কমন টার্মিনাল নার্ভটা একটু দেখান, লয়েড ডেভিস স্টাইরাপস অপারেশনের ক্ষেত্রে কিন্তু স্যার মানে ড্যামেজ হতে পারে। ইলুইনগুইনাল নার্ভ, এটা ড্যামেজ হতে পারে ইনগুইনাল হার্নিয়া সার্জারিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যাফানাস এবং সুরাল নার্ভ, এই দুটো ইনজুরি হতে পারে ভেরিকোজ ভেইন সার্জারির ক্ষেত্রে, কারণ এরা কিউটিনিয়াস নার্ভ। আচ্ছা, এই মোটামুটি। আর হিপের পোস্টার অ্যাপ্রোচ দিতে গেলে সায়াটিক নার্ভের ড্যামেজ হতে পারে, এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে নার্ভ রিলেটেড কিন্তু অনেক কিছু আমাদের লাগবে। নিউরোলজিক্যাল ডেফিসিটের কম্পারিজন দেখাচ্ছে। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ যদি হয় সেই ক্ষেত্রে অ্যাবডাকশন অফ দ্য হিপ ঠিক মতো করতে হবে না, ট্রেন্ডেলেনবার্গ গেট, লার্চিং গেট, ওয়ার্ডলিং গেট এগুলো পাওয়া যাবে। দ্যাট মিন্স সে পাটাকে বাইরের দিকে নিতে পারবে না। সুপারফিশিয়াল সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভে এটা হচ্ছে যেহেতু গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে সাপ্লাই দেয়, তাহলে বসা থেকে উঠতে পারবে, উইকেন্ড হিপ এক্সটেনশন। ফিমোরাল নার্ভ যদি ড্যামেজ হয় সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের হিপ ফ্লেকশন ঠিক মতো হবে, কারণ সে আমাদের অ্যান্ট্রো কম্পার্টমেন্ট অফ দ্য থাই থাকে। উইকেন্ড নি এক্সটেনশন হবে, সেন্সরি লস হতে পারে এন্ট্রো থাই, মিডিয়াল লেগ এবং ফুট পর্যন্ত। অবট্রেটর নার্ভ, এটা হচ্ছে লস অফ অ্যাডাকশন অফ থাই। থাই অ্যাডাকশন হবে না এবং সেন্সরি লস হবে মিডিয়াল থাই, অবট্রেটর নার্ভ। সায়াটিক নার্ভ, উইকেন্ড এক্সটেনশন অফ দ্য থাই, থাইয়ের এক্সটেনশন ঠিক মতো করতে পারবে না। লস অফ ফ্লেকশন অফ দ্য নি, হ্যামস্ট্রিং এর লেশনের জন্য এটা করতে হবে না। লস অফ অল ফাংশনস বিলো দ্য নি, যেহেতু এখানে সবগুলোকে সাইটিক নার্ভ সাপ্লাই দেয়। এবং সেন্সরি লস অন দ্য পোস্টার থাই এক্সেপ্ট মিডিয়াল সাইড, পোস্টার থাই। টিবিয়াল নার্ভ হচ্ছে মূলত উইকনেস ইন দ্য ফ্লেকশন অফ দ্য নি, নি ফ্লেকশন সে ঠিক মতো করতে পারবে না, প্লান্টার ফ্লেকশন ঠিক মতো করতে পারবে না, ইনভার্সন ঠিক মতো করতে পারবে না। সেন্সরি লস হলে এটা সাধারণত তার মানে সায়াটিক নার্ভের ক্ষেত্রে কিন্তু বিলো দ্য নি তার সব যাবে, টিবিয়াল নার্ভের ক্ষেত্রে শুধুমাত্র প্লান্টার ফ্লেকশন যাবে, ইনভার্সন যাবে। ঠিক আছে, এটা মনে রাখার বিষয়। কমন ফিবুলার বা কমন প্যারোনিয়াল নার্ভ এই ক্ষেত্রে সাধারণত ডিপ এবং সুপারফিশিয়াল দুই ভাগে ভাগ করা হয়। ডিপ ফিবুলার নার্ভ যদি ড্যামেজ হয় সেই ক্ষেত্রে লস অফ ডরসিফ্লেকশন হবে, যেহেতু সামনের দিকে ডরসিফ্লেকশন হবে, ফুট ড্রপ হবে। আর সেন্সরি লস হবে হচ্ছে মূলত ফার্স্ট ওয়েব স্পেস, আমি বলছিলাম যে ডিপ প্যারোনিয়াল নার্ভ হচ্ছে প্রথম ওয়েব স্পেসকে সাপ্লাই করে, তাহলে এই জায়গায় সেন্সরি লস হবে। উইকেন্ড ইনভার্সনটা অত বেশি ইম্পর্টেন্ট না, টিবিআর এর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সুপারফিশিয়াল প্যারোনিয়াল নার্ভ, লস অফ ইনভার্সন অফ ফুট, ইনভার্সন করতে হবে না এবং সেন্সরি লস করতে হবে এক্সেপ্ট দ্য ফার্স্ট ওয়েব স্পেস, এরকম করতে হবে। আচ্ছা, এখান থেকে তেমন কিছু লাগবে না, আমি একটু রিডিং দিয়ে দেখলাম। ঠিক আছে।
আচ্ছা, ডার্মাটম। ডার্মাটমের ভেরি 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 ইম্পর্টেন্ট একটা লাইন মনে রাখবেন, এই লাইনটা, 5 সাপ্লাইজ দ্য ফার্স্ট এবং 1 সাপ্লাইজ দ্য ফিফথ। অর্থাৎ আপনার বিগ টো যেটা, এটাকে সাপ্লাই দিতে হচ্ছে এস, সরি L5। আর কেড়ে আঙ্গুল যেটা ছোট আঙ্গুল, এই আঙ্গুলটাকে সাপ্লাই দিতে হচ্ছে S1। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এই যে বুড়ো আঙ্গুলের দিকে হচ্ছে 1 নম্বর আঙ্গুল, এটা হচ্ছে 5 নম্বর না, এবং এটা হচ্ছে 5 নম্বর আঙ্গুল, সেখানে 1 নম্বর না। ঠিক আছে, ডার্মাটোমের ছবিটা হচ্ছে ডেভিডসন থেকে পড়বেন, আমি আপনাদের একটা দেখাই দিয়েছিলাম। ডেভিডসন নিউরোলজিতে টোটাল বডির ডার্মাটোমের ছবি দেওয়া আছে, সেখান থেকে লোয়ার লিম্বের ডার্মাটোমের ছবিটা করে দিই। গাইরোপ সম্পর্কে একটু জানেন? এটা আমাদের গত ক্লাসে বলা উচিত ছিল, বা বলা হয়নি। গাইরোপে হচ্ছে 3টা মাসেল, 3টা মাসেল হচ্ছে 3টা বোন থেকে আসে। যেমন আমাদের এটা হচ্ছে বডি অফ ইনফ্লোরামাস অফ কিউবিস, এখান থেকে আসতেছে হচ্ছে ব্রাসিলিস। এটা এটা হচ্ছে অ্যান্ট্রোসোফিয়ার অ্যালাইন্স লাইন, এখান থেকে আসতেছে হচ্ছে সার্টোরিয়াস। ইসচিয়াম, ইসচিয়ামের ক্ষেত্রে হচ্ছে স্ট্রেপ্টোবারাস। ওইখান থেকে আসতেছে হচ্ছে সেমিটেন্ডিনোসিস। এই 3টা মিলে হচ্ছে আমাদের গাইরো, এবং এরা হচ্ছে মূলত আমাদের উপরে জিনিসটাকে সাপোর্ট দিতে। এখানে এই ছবিটা যতটুকু পারেন একটু মনে রাখবেন, এমন কিছু না। ঠিক আছে, যতটুকু পারেন একটু মনে রাখার চেষ্টা করবেন, তবে রুট ভ্যালু গুলো লাগবে অবশ্যই। ফিমোরাল, অবট্রাক্টর, সাইটিক, টিবিয়াল, কমোনাল, সবগুলারই রুট ভ্যালু লাগবে, বাট এই জিনিসগুলো একটু চেষ্টা করবেন যতটুকু পারেন হয়তো একটু মনে রাখবেন। ঠিক আছে, এটা আমি নিজে আসলে মনে রাখিনি। আর্টস অফ ফুড, আজকের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আর্টস অফ ফুড। আর্টস অফ ফুড আমি আপনাদের বলবো, আপনারা নিজ দায়িত্বে আহ, পুরোটা পড়বেন, পুরোটা রেডি করবেন। আমি আপনাদের জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, আর্টসের ইম্পর্টেন্স কি? আর্টসের ইম্পর্টেন্স উপর থেকে ওয়েটটা এসে, এবং আর্টস থাকে দেখে দুই দিকে সুন্দরভাবে ছড়ায় যেতে পারে ওয়েটটা। তার সাথে সাথে আর্টস থাকার জন্য আমরা কিন্তু খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে পারি। আপনি চিন্তা করেন আর্টস যদি না থাকতো, তাহলে হাঁসের মতন এরকম ঘষে ঘষে হাঁটতে। ঠিক আছে, আর্টস যেহেতু আছে, আমরা কিন্তু সুন্দরভাবে মানে পাটাকে এরকম নিচের দিকে নেমে উঠায় এরকম ভাবে চলতে পারি। ঠিক আছে, তাহলে আর্টসটা কিন্তু রেজিলিয়েন্স বজায় রাখার জন্য মেনটেন করে। সাধারণত মাসকুলার লিগামেন্টাস বোনের ফ্র্যাকচার কিছু আছে, এটা সবাই মেনটেন করে আর্টসটা। সাবকিউটেনিয়াস ফ্যাট থাকলে অনেক সময় এটা হয় না। ঠিক আছে, এই হচ্ছে আর্টস অফ ফুড থেকে ইম্পর্টেন্ট কথা, যে আমি এখান থেকে বলবো আপনাদের যেগুলো লাগবে অবশ্যই ভালো করে দেখাবেন, টোটালটা অবশ্যই রেডি করতে হবে। So, এখান থেকে একটা চার্ট দেওয়া আছে, টোটালটা আপনারা কিন্তু রিডিং করবেন, টোটাল আর্টস। বাট এখান থেকে আমি যেটা বলবো, মিডল লংজিটিউডাল, ল্যাটারাল লংজিটিউডাল, এটার ইয়েটা আমরা এই শীট থেকে না পড়ে আমরা রিহ্যাবিট থেকে পড়বো। তবে শীট থেকে এই পয়েন্টটা শুধুমাত্র লাগবে, অ্যান্টেরিয়র ট্রান্সভার্স এবং পোস্টেরিয়র ট্রান্সভার্স, এই দুটো কিন্তু ট্রান্সভার্স আর্চ। ঠিক আছে, মিডিয়াল এবং ল্যাটারাল লংজিটিউডাল আর্চ এটা আমরা রিহ্যাবিট থেকে পার্থক্য করবো। বাট অ্যান্টেরিয়র ট্রান্সভার্স, পোস্টেরিয়র ট্রান্সভার্স আমরা এখান থেকে। ঠিক আছে, অ্যান্টেরিয়র ট্রান্সভার্স আর্চ এটা হচ্ছে সাপোর্টেড বাই টিবিয়ালিস অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র মাসল, trying to get a two posterior ones of the uh, past metatarsal এখানে হচ্ছে করা থাকে, posterior transverse হচ্ছে ইয়ে আর্চ। এটা হচ্ছে সাধারণত প্যারানিয়াস ফাঙ্গাস দিয়ে সাপোর্ট। ঠিক আছে, ফোর্থ এবং ফিফথ ফিঙ্গার দেয়। দ্যাট ফুট বা অ্যাবসেন্স অফ কোলাপস অফ আর্চেস, এটাকে বলা হয় কনজেন্টাল ব্যাকওয়ার্ড পেস প্ল্যানাস। ঠিক আছে, ইফেক্ট কি হয় সেক্ষেত্রে? স্প্রিং এর মতো হাঁটতে, শাফলিং গেট, হাঁসের মতো ঘষে ঘষে হাঁটতে। লস অফ শক অ্যাবজর্বিং ফাংশন অবশ্যই, কন্টিনিউটি অফ দ্য সোল থাকে না, এবং কম্প্রেশন অফ দ্য কমিউনিকেশন বিটুইন ল্যাটারাল এন্ড মিডিয়াল ফ্রন্টাল। আচ্ছা, ঠিক আছে, এগুলো মোটামুটি আমরা দেখলাম। এখান থেকে একটা হচ্ছে
আর্ট সাপোর্টের জন্য কিন্তু বেশ কয়েকটা জিনিস প্রয়োজন, শেপ অফ দ্য স্টোন, ইনফেরিয়র এজেস অফ দ্য স্টোনস আর টাইড টুগেদার, ইউজ অফ টাই বিমস এবং সাসপেনশন ব্রিজ। এখানে মনে হয় ছবিটা নাই, বড় পাতা আছে। আচ্ছা, rounded head of talus is the keystone in center of the arch। এটা মনে রাখতে হবে, মিডিয়াল লংজিটিউডাল আর্চ, এটা ভালো করে দেখাবো। আচ্ছা, এগুলো এত দরকার নাই, আমি পড়ে দেখলাম। ট্রায়াঙ্গেল এন্ড পার্টস টুগেদার। আচ্ছা, এটা আপনারা পুরোটা রিডিং করবেন। আসলে এই জিনিসটা আমি দেখছি যে অনেক অগোছালো এবং অনেক ফাস্টলি লেখা, তো এই জন্য পুরোটা একটু রিডিং করবেন, একটা ওভারঅল আইডিয়া থাকবে আপনার। ঠিক আছে, তবে এটা মূলত পার্থক্যগুলো করতে হয় না। আচ্ছা, মেইনটেনেন্স অফ ল্যাটারাল লংজিটিউডাল আর্চ। ল্যাটারাল লংজিটিউডাল আর্চের কি স্টোন হচ্ছে কিউবার্ড, এটা মনে রাখবেন। তাহলে মিডিয়ালের ক্ষেত্রে কি স্টোন কে ছিল? রাউন্ডেড হেড অফ ট্যালাস। আর ল্যাটারালের ক্ষেত্রে কি স্টোন কে আছে? কিউবার্ড, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই লাইনগুলো এজ ইউজুয়াল আমি এখান থেকে আর বললাম, পড়ার দরকার নেই, আপনারা একবারে চার্ট থেকে। এই এখানে হচ্ছে কর্নার স্টোন, এখানে একটা স্টেপ আপ, টাইপিং, দুটোকে যদি আমরা একসাথে এভাবে বেঁধে রেখে দিই, টাইপিং। সাসপেনশন ব্রিজ, উপর থেকে যদি ঝুলে রাখে, এটা বলা হয় সাসপেনশন ব্রিজ। যেমন এখানে উদাহরণ দিচ্ছে দেখেন, এই ই স্টোন হচ্ছে যে এটা মাঝখানে স্ট্যাপল করতেছে, এখানে হচ্ছে এরা টাইপিং উপর দিকে টেন রাখছে, টেন্ডন অফ ফ্লেক্সর হ্যালোসিস লাম্বাস, ফ্লেক্সর হ্যালোসিস লাম্বাস। সাসপেনশন ব্রিজ করতেছে প্যারোনিয়াস লঙ্গাস, এইভাবে করে ডাইরেক্ট। ট্রান্সভার্স আর্চ সেম, এটা আপনার হচ্ছে মানে একটু রিডিং দিয়ে রাখেন। ক্লিনিক্যাল প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ আর্চ এন্ড ফুট। মিডিয়াল লংজিটিউডিনাল আর্চ হচ্ছে লার্জেস্ট, এটা মনে রাখতে হবে, এবং ক্লিনিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে আচ্ছা, এগুলো এত বেশি দরকার নেই আমাদের। when the muscles are fatigued by excessive exercise, long road march বা এরকম কিছু, by standing of long period, one night overweight, by illness, সেক্ষেত্রে ligaments are stressed and pain is produced, plantar fasciitis। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট আর্চ হচ্ছে মিডল লংজিটিউডাল আর্চ, মোস্ট ইম্পর্টেন্ট। সরি, বেস প্ল্যানাস বা ফ্ল্যাট ফুট, যেখানে মূলত মিডল লংজিটিউডাল আর্চ ডিপ্রেস এবং কোলাপস হয়, ফোর ফুট ডিপ্রেস ল্যাটারালি ইনভার্টেড হয়। প্লান্টার ক্যালকানোনেভিকুলার মিডল লংজিটিউডাল এন্ড অ্যাঙ্কেল জয়েন্ট বিকাম পার্মানেন্টলি স্ট্রেসড। এটা মনে রাখতে হবে, কোন কোন জিনিস বেস প্ল্যানাসে পার্মানেন্টলি স্ট্রেসড হয়। কজ অফ প্রেস প্ল্যানাস অবশ্যই করবেন, মার্কফান্স কিন্তু ইম্পর্টেন্ট। প্রেস ক্যাভাস হচ্ছে ক্লফুট, মানে একদম এক্সাগারেশন অফ দ্য মিডল লংজিটিউডাল আর্চ, এটা পোলিওমাইলাইটিস হতে পারে। টিবিয়া ইজ দ্য মোস্ট কমনলি ফ্র্যাকচার্ড লং বোন, lacerations over the subcutaneous surface of the tibia heal poorly, just for মানে ইন্টারেস্ট। আচ্ছা, পেস ক্যাভাস আমরা ছিলাম, ক্লফুট, এটা কজ কি এগুলো আপনারা পড়বেন। স্পাইনা বাইফিডা ইম্পর্টেন্ট, সিএমটি ডিজিজ, শার্কট মেরিট, এটা ইম্পর্টেন্ট। নিউরোপ্যাথিক ফুট, এগুলো সবাই কিন্তু ইম্পর্টেন্ট। ওয়াকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার, এটা ঠিক আছে, সবগুলো আমাদের পেস ক্যাভাসের জন্য ইম্পর্টেন্ট। অ্যাঙ্কেল স্প্রেইন, এগুলো আমরা পড়ছি যে আমাদের পা মচকে গেলে স্প্রেইন বলা হয়। এটা হচ্ছে সাধারণত সাবটালার জয়েন্টে।
এরপরে ট্রু স্প্রেন কিভাবে হয়? ট্রু স্প্রেন হচ্ছে ফোর্স প্লান্টার ফ্লেকশন রেজাল্টিং টিয়ারিং অফ অ্যান্টেরো ফাইবারস অফ দ্য ফ্লেকশন। ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট, ক্রেপ ব্যান্ডেজ দেওয়া হয়, এই একটা হচ্ছে। অ্যাঙ্কেল স্প্রেন এটা হচ্ছে ইভার্সন এবং অ্যাবডাকশন ফোর্সেস। আচ্ছা, এগুলার এখান থেকে দরকার নাই, আমি যা রিডিং করে বুঝলাম। মিডিয়াম লিগামেন্ট। আচ্ছা, অ্যাঙ্কেল স্প্রেনের কয়েকটা টাইপ আছে। টাইপ 1 হচ্ছে মাইনর লিগামেন্টাস ইনজুরি, টাইপ 2 হচ্ছে ইনকমপ্লিট লিগামেন্টাস, টাইপ 3 হচ্ছে কমপ্লিট ডিসরাপশন অফ দ্য লিগামেন্ট। স্ট্রেস ফ্র্যাকচার এটা হচ্ছে কনস্ট্যান্ট ইমপ্যাক্ট স্পোর্টস আপনি যদি খেলেন বা মার্চ পাস করেন, রানিং, জাম্পিং, এই সকল ক্ষেত্রে সাধারণত হবে, স্পেশালি সেকেন্ড মেটাভার্সাল মার্চ ফ্র্যাকচার বলা হয়। সিসাময়েড এটা ওকে। আচ্ছা, ফিমেল অ্যাথলেট ট্রায়াড এটা একটা মনে রাখতে হবে। বুলিমিয়া বা অ্যানোরেক্সিয়া। বুলিমিয়া মানে হচ্ছে সে অনেক খাবে, খেয়ে মনে করবে মোটা হয়ে যাচ্ছে, তখন বমি করবে, এটা হচ্ছে বুলিমিয়া নার্ভাসা। আর অ্যানোরেক্সিয়া নার্ভাস হচ্ছে সে খাবেই না, এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভাসা। অ্যামেনোরিয়া থাকতে পারে, স্পেশালি অ্যামেনোরিয়া হওয়ার জন্য কিন্তু ফিমেলদের ক্ষেত্রে প্রোটিন টু ফ্যাটের রেশিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যারা অ্যাথলেট করে এদের ক্ষেত্রে দেখা যায় ফ্যাটের পরিমাণ অনেক কমে যায়, সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি তাদের নানা রকম সমস্যা দেখা যেতে পারে, যেমন আমরা ছয় থেকে 8 সপ্তাহ রেস্ট দিই এসব পেশেন্ট। ওকে, আর স্ট্রেস ফ্র্যাকচার কিন্তু তাহলে মানে নর্মাল একটা হার্ট, কিন্তু অনেকবার আমি স্ট্রেস বলতে ফ্র্যাকচার হলে তখন বলে স্ট্রেস ফ্র্যাকচার। তাহলে এখান থেকে আর তেমন কিছু নাই, এগুলো আমি আসলে একটু পড়ে পড়ে আপনাদের বলতেছি কোনটা লাগানো। আচ্ছা, এই একটা জিনিস, আর্টস আমরা তো পড়ছি, ঠিক আছে, আর্টস তো আমরা পড়ছি, আর্টসের পর আর্টসটা আপনারা রিডিং করবেন, তার সাথে সাথে এই যে চার্টটা 13.2 এবং 13.1, এই দুইটা চার্ট একদম ফটোস্থ মুখস্থ কণ্ঠস্থ করবেন এবং পরীক্ষার দিন সকালবেলা দেখবেন, এখান থেকে অবশ্যই আপনি একটা কোশ্চেন পাবেনই পাবেন, এটা একদম লিখে রাখতে পারেন, ঠিক আছে। তো ট্রান্সভার্স আর্টস দুটার পার্থক্য, আপনি যদি পার্থক্য পড়েন তাহলে টোটালটাই আপনার পড়া হয়ে যায়, সেজন্য এটাই পড়বেন। বাকিটা একটু জাস্ট রিডিং করবেন, এখানে কি কি লেখা আছে আপনার চ্যাপ্টারে সেটা রিডিং করতে হবে। আচ্ছা, ফরমেশন কিভাবে হচ্ছে অ্যান্ট্রো ট্রান্সভার্স আর্চ সামনের দিকেরটা, এটা হচ্ছে 5টা মেটাটার্সাল। আচ্ছা, আর পোস্টারটা হচ্ছে নেভিকুলার ইউনিফর্ম তিনটা বেজ অন শ্যাফট অফ মেটাটার্সাল। এটা কমপ্লিট আর্চ, পোস্টারটা কিন্তু ইনকমপ্লিট। হ্যাঁ, এটা মিডিয়ালি হাফ ডোন রেস্ট থাকে। বোনিফ্যাক্টর রাউন্ড, এটা হচ্ছে ওয়েজ। ইন্টারসেগমেন্টাল টাইপ, কোশ্চেন কিন্তু এইভাবে আসে যে হুইচ ইজ দ্য ইন্টারসেগমেন্টাল টাইপ অফ অ্যান্ট্রো ট্রান্সভার্স আর্চ, ঠিক আছে। যেমন নার্ভের ক্ষেত্রে আপনাকে কিছু মানে ফিচার উল্লেখ করে দিয়ে বলবে এটা কোন নার্ভের ড্যামেজ। হ্যাঁ, অনুরূপভাবে এখান থেকে আপনাকে বলবে হুইচ ইজ দ্য ইন্টারসেগমেন্টাল টাইপ অফ অ্যান্ট্রো ট্রান্সভার্স আর্চ, তখন আপনাকে কিন্তু ঝামেলা করবে, ঠিক আছে। সুতরাং আহ, এখানে হচ্ছে নাই, ঠিক আছে। এইভাবে করে আমাদের মূলত মনে রাখতে হবে যে মূলত হচ্ছে 13.1টা বেশি বেশি ইম্পর্টেন্ট, মিডিয়াল লঙ্গিটিউডিনাল, ল্যাটারাল লঙ্গিটিউডিনাল। তাহলে মিডিয়ালটা হচ্ছে হায়ার, মোর মোবাইল, এগুলো ইম্পর্টেন্ট, রেজিলিয়েন্ট, ল্যাটারালের থেকে বেশি রেজিলিয়েন্ট, মানে স্থিতিস্থাপক, বা আমরা একটাকে বলতে পারি হচ্ছে মানে সুন্দরভাবে হচ্ছে কাজ চালানো যায়। শক অ্যাবজর্বার, শক অ্যাবজর্বার মানে রেজিলিয়েন্ট। ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ হচ্ছে লোয়ার, এটা হচ্ছে লিমিটেড মোবিলিটি, তারপরে হচ্ছে অ্যান্ট্রোপোস্টার এন্ড, এটা হচ্ছে আমাদের মিডিয়ালের ক্ষেত্রে কি দিয়ে হচ্ছে, আর ল্যাটারালের ক্ষেত্রে কি হচ্ছে। সামিট কি দিয়ে হচ্ছে, মিডিয়ালের ক্ষেত্রে সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ ক্যালাস,
ল্যাটারালের ক্ষেত্রে আর্টিকুলার ফ্যাসেট অফ সুপিরিয়র সারফেস অফ ক্যালকেনিয়া। অ্যান্টেরিয়র পিলার কি দিয়ে হচ্ছে? লোয়ার লিম্বের ক্ষেত্রে কি দিয়ে হচ্ছে? পোস্টেরিয়র পিলার কি দিয়ে হচ্ছে? লোয়ার লিম্বের ক্ষেত্রে কি দিয়ে হচ্ছে? ওকে, এইভাবে করে কিন্তু আমাদের কোশ্চেন গুলো এখান থেকে হবে। মেইন জয়েন্ট কোনটা মিডিয়াল লংজিটুডাল আর্চার, সেটা হচ্ছে ট্যালো ক্যালকানো ন্যাভিকুলার। ল্যাটারাল লংজিটুডাল আর্চার ক্ষেত্রে হচ্ছে ক্যালকানো কিউবার। বোন ইফেক্টর কোনটা কোন শেপ এটা জানতে হবে, সব শেপ এখানে। ইন্টারসেগমেন্টাল টাই, এটা হচ্ছে স্ট্রং একটা লিগামেন্ট। ল্যাটারাল লংজিটুডাল আর্চার ক্ষেত্রে লং প্লান্টার সবচেয়ে। ঠিক আছে, পাইবেন কিভাবে ফরমেশন হয় এগুলো একটু মনে রাখবেন। স্লিং কিভাবে ফরমেশন, সাসপেনশন উপর থেকে কে ঝুলে রাখে, টিবিয়ালি সেন্ট্রাল পোস্ট এবং প্যারোনিয়াস লঙ্গাস, এই দুটো হচ্ছে ঝুলে রাখে মিডিয়ালকে। ল্যাটারালকে ঝুলে রাখে হচ্ছে টিবিয়ালি সেন্ট্রাল এবং প্যারোনিয়াস লঙ্গাস। তাহলে এই যে চার্টটা, এই চার্টটা কিন্তু একদম ফোকাস করে ফেলতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি ইন্টারসেগমেন্টাল টাই হিসেবে কাজ করতেছে, কোনটা টাইবিং, কোনটা স্লিং। ঠিক আছে, সবকিছু অ্যান্টেরিয়র পিলার পোস্টেরিয়র পিলার সবকিছু এটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন থাকবেই কোনো না কোনো সময়। তাহলে এই চারটা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বেন। প্রত্যেকটা ইস্যু হবে, কোনটা বনিফ্যাক্টর, কোনটা ইন্টারসেগমেন্টাল টাইপ, কোনটা টাইপেন, প্রত্যেকটা খুব সুন্দর করে পড়তে হবে। আমি আপনাদের কিন্তু দাগায় দিচ্ছি, ওভাবে করে পড়তে হবে। তো এখানে আসার কথা। আচ্ছা, তাহলে একটা ভালো জিনিস হচ্ছে আমরা কিন্তু 1.5 ঘন্টা আজকের ক্লাসে মোটামুটি কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো টপিক এগুলো সবই কিন্তু আমরা শেষ করে ফেললাম। কি কি টপিক? প্রথমত হচ্ছে আমাদের ক্লিনিক্যাল গুলো শেষ করলাম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাসেলের কিছু জিনিস বাকি ছিল সেগুলো, নার্ভের কিছু জিনিস বাকি ছিল সেগুলো, এবং নার্ভের ইনজুরি গুলো। নার্ভের ইনজুরি গুলো আপার লিম্বে যেমন অনেক বেশি আমাদের প্রয়োজন হচ্ছে পড়ার, এখানে কিন্তু অত বেশি প্রয়োজন নেই। তার সাথে সাথে একটা নোটও আছে, এটা আমি আপনাদের আবার দিব। তো দেখবেন যে নিউরো মানে লেগের নিউরো ব্যাপারগুলো নিয়ে খুব বেশি ঝামেলা নাই, এগুলো মোটামুটি আমরা করছি। আর্টসটা সম্পর্কে একটু বুঝতেন, স্পেশালি আর্টসের কতটুকু ক্রেডিট দিবেন আর কতটুকু মুখস্থ করবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে এই ছোটখাটো যে একটা নার্ভ রিলেটেড ব্যাপার। এবার হচ্ছে জাস্ট আমি আপনাদের একটুখানি তাগাই দিব যে কোন কোন জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, লোয়ার লিগ থেকে কোন কোন জিনিস আমাদের আরো লাগবে। ঠিক আছে, আমরা জাস্ট 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করবো। আচ্ছা, ফিমার থেকে আমরা দেখি কি কি লাগবে। অ্যাঙ্গেল অফ ফিমারটা পড়বেন। আচ্ছা, এটা লংগেস্ট এবং স্ট্রংগেস্ট বোন, এটা একটুখানি আমরা জানি। আচ্ছা, ফিমার হচ্ছে আমাদের লং অ্যাক্সেল দ্য নেক অ্যান্ড শ্যাফট অফ ফিমার, এগুলোর মধ্যে যদি আমরা করি নেক শ্যাফট অ্যাঙ্গেল, এটা হচ্ছে 125 ডিগ্রি ইন মেল এবং 160 ডিগ্রি ইন চিলড্রেন, লেস ইন ফিমেল। ঠিক আছে, এগুলো জানতে হবে। অ্যাঙ্গেল অফ টরশন এটা একটু দেখবেন। আহ, এখান থেকে ব্লাড সাপ্লাই ফিমারটা পড়বেন। মিডিয়াল পার্ট হচ্ছে মিডিয়াল এপিফ্যাসিয়াল আর্টারি, যেটা অবট্রেটর আর্টারি থেকে আসতেছে। অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি থেকে আসে। ল্যাটারাল পার্ট হচ্ছে ল্যাটারাল এপিফ্যাসিয়াল আর্টারি ফ্রম রেটিনাকুলার ব্রাঞ্চেস অফ দ্য মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। আর হেডের এখানে কিন্তু আমাদের রাউন্ড লিগামেন্ট অফ দ্য হেড অফ ফিমার, এখান থেকেও কিন্তু আমাদের রেটিনাকুলার ব্রাঞ্চ কিছু আসে, অ্যাসিডাবুলার ব্রাঞ্চ। আচ্ছা, ফলোইং মাসেলস আর অ্যাটাচ টু গ্রেটার টোকেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা পড়তে হবে। ম্যাক্সিমাস কিন্তু না, এটা মনে রাখতে হবে। লেজার টোকেনটাতে কারা কারা থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কোনোভাবে মিস দেওয়া যাবে না। আচ্ছা, সাইটস অফ অ্যাভাস্কুলার নেক্রোসিস অর অস্টিওনেক্রোসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে ফিমোরাল হেড আর হচ্ছে আপনার ট্যালাস, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রক্সিমাল পার্ট অফ স্ক্যাফয়েড এটাও বেশি ইম্পর্টেন্ট। অ্যাডাক্টর টিউবারকুলার ইম্পর্টেন্স একটু পড়তে পারেন, অত ইম্পর্টেন্ট।
এল্টন লাইন দরকার নাই। আচ্ছা, এখান থেকে শেন্টন লাইন আমরা একটা, সরি হিলটন লাইন নাকি, না শেন্টন লাইন এটা আমি করতেছিলাম একটা। সো শেন্টন লাইনটা এখান থেকে করতে হবে। শেন্টন লাইন হচ্ছে এইটা। দ্যাট মিন্স আপনার এক্স এর মধ্যে আপনার পিউবিক বোনের যে এই যে উপরের পোর্শনটা, সুপিরিয়র পিউবিক রামাসের ইনফিরিয়র বর্ডার, তারপর এখান থেকে গিয়ে আপনার নেক অফ ফিমার, এই টোটালটা মিলে একটা স্মুথ একটা লাইন হবে, এটাকে বলা হয় নরমাল শেন্টন লাইন। ইনফিরিয়র পিউবিক রামাসের, সরি সুপিরিয়র পিউবিক রামাসের ইনফিরিয়র বর্ডার, তারপর এখান থেকে জয়েন্ট হয়ে আমাদের নেক অফ ফিমারের এখান থেকে, সেটাকে বলা হয় শেন্টনস লাইন। এই শেন্টনস লাইন যদি ডিসরাপশন হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে নেক অফ ফিমারের ফ্র্যাকচার হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। হিলটনস ল এটা একটু জানতে হবে। হিলটনস ল হচ্ছে নার্ভ ক্রসিং দ্য জয়েন্ট সাপ্লাই দ্য মাসলস অ্যাক্টিং অন ইট। অর্থাৎ কোনো একটা জয়েন্টের উপর দিয়ে যে নার্ভগুলো যাবে, সেই নার্ভগুলো ওই জয়েন্টকে, যে মাসেলগুলো নাড়াচাড়া করায়, সেই মাসেলকে অবশ্যই সাপ্লাই দিবে। ঠিক আছে, এবং তার উপর স্কিনকে সাপ্লাই দিবে এবং জয়েন্ট ইটসেলফ এটাও সাপ্লাই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে হিলটনস ল। টিবিয়া থেকে ওয়েট বিয়ারিং বোন, এটা মনে রাখতে হবে। এগুলো আর অত দরকার নাই। আপার এন্ড অফ টিবিয়া ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট সাইট অফ অস্টিওমাইলাইটিস, এটা একটু দেখবেন। আচ্ছা, একটা জিনিস বলি, জেনেসিসের এই শীটগুলোর একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনাদের মানে লামলি থেকেও মোটামুটি সবই দেওয়া থাকে। আমরা চেষ্টা করবো লামলি রড বেসমেন্ট থেকে একটু দাগায় দেওয়া। তারপরে এখান থেকে আপনি যদি পড়েন রিহ্যাবিলিট বা জেনেসিসের শীট, দেখবেন যে মোটামুটি সবই কভার করা। কমনলি ফ্র্যাকচার হয় কোথায় টিবিয়া, সেটা হচ্ছে আপার টু থার্ড এবং লোয়ার ওয়ান থার্ডের জাংশন শ্যাফটে। বোনস ইউজ ফর গ্রাফটিং আইলিয়াক ক্রেস্ট, ফিবুলা, টিবিয়া। এর মধ্যে আইলিয়াক ক্রেস্ট এবং ফিবুলা সবচেয়ে ইম্পর্টেন্ট। মাসেলস কে কে, প্লান্টারিস এবং গ্রাসিলিস, এরা হচ্ছে গ্রাফটিং এ ইউজ হয়, এটা আমরা পড়ে আসছি, দুটাই কিন্তু লোয়ার লিম্ব। গ্রাসিলিস হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই, প্লান্টারিস হচ্ছে পোস্টার কম্পার্টমেন্ট অফ দ্য লেগ। ফিবুলা, ফিবুলা হচ্ছে বোন গ্রাফটে ইউজ হয়, এটা বলছেন। সাবকিউটেনিয়াস পালপেবল এগুলো আমরা জানি। এটা হচ্ছে এর নেকের চারিপাশ থেকে কমন প্যারোনিয়াল নার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট ডিপ নট সুপারফিশিয়াল, কমন প্যারোনিয়াল নার্ভ কিন্তু চারিপাশ থেকে যায়। সুতরাং এখানে কিন্তু আমাদের ইনজুরি হইতে পারে। এটা কিন্তু ওয়েট বেয়ার করে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, প্যাটেলা, প্যাটেলা হচ্ছে লার্জেস্ট সিসামার্ড বোন। সিসামার্ড বোন আমি আপনাদের আবার হিস্টোলজির দিন বলবো, বা আপার লিম্বের দিন হয়তো বলছিলাম সিসামার্ড বোন কারা কারা আছে। যেমন টেন্ডন অফ কোয়াড্রিসেপস এর মধ্যে একটা আছে, যেটা হচ্ছে আমরা প্যাটেলা বলে থাকি। ঠিক আছে, আহ, এটা কিন্তু আর্টিকুলেট উইথ লোয়ার এন্ড অফ ফিবুলা বাট নট, সরি লোয়ার এন্ড অফ ফিমার বাট নট টিবিয়া। টিবিয়াল টিউবারোসিটি হচ্ছে প্যাটেলার টেন্ডনটা লাগে, বাট প্যাটেলা কিন্তু সরাসরি লাগে না, প্যাটেলা লাগে ফিমারের উপর। সেন্টার অ্যাপিয়ার করে ফিফথ ইয়ারে। একটা জিনিস একটু বলে রাখি, এই আমি যেবার পরীক্ষা দিচ্ছিলাম এবার কিন্তু সেন্টার অফ অসিফিকেশন আসছিল কয়েকটা কার্পাল বোনের। সুতরাং কার্পাল বোনের সেন্টার অফ অসিফিকেশন গুলা পড়তে হবে। কার্পাল বোনের প্রত্যেকটা বোন অ্যাকচুয়ালি কি সাইজ কি শেপ এগুলো পড়তে হবে। ঠিক আছে, তাহলে কার্পাল বোন গুলার সাইজ শেপ, তার সাথে সাথে কার্পাল বোনের ডেভেলপমেন্ট কখন হয়েছে এগুলো করতে হয়। আমি মনে হয় আপনাদের নোটে এগুলো দিয়ে দিছিলাম, যদি না দিয়ে থাকি আবার আমি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, প্যাটেলাকে স্টেবল করে হচ্ছে আমাদের এই যে মিডিয়াল বর্ডার দিয়ে ভাস্টাস মিডিয়ালিস, ল্যাটারাল বর্ডার দিয়ে ভাস্টাস ল্যাটারালিস, এগুলো এত ইম্পর্টেন্ট কিছু। ক্লিনিক্যাল ফিচার্স রিগার্ডিং প্যাটেলা, এটা হচ্ছে ল্যাটারাল ডিসলোকেশন হতে পারে, ডিরেক্ট, এগুলো পড়ছি আমরা একটু আগে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে। ডিরেক্ট ব্লো যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্র্যাকচার স্প্লিট হতে পারে, শাটার্ড হতে পারে, বাট ফ্র্যাগমেন্টস আর নট অ্যাভালসড বিকজ অফ কোয়াড্রিসেপস এক্সপেনশন রিমেইন ইনটেক্ট। অর্থাৎ প্যাটেলা ফেটে যেতে পারে কিন্তু প্যাটেলার চারিদিক থেকে যে আমাদের কোয়াড্রিসেপসের টেন্ডনটা এটা কিন্তু ইনট্যাক্ট থাকে। ঠিক আছে, ভায়োলেন্ট কন্ট্রাকশন অফ দ্য কোয়াড্রিসেপস যদি হয়, লাইক হঠাৎ করে পড়ে যাওয়ার সময় যদি স্টপ করি আমি ট্রাইং, সেক্ষেত্রে কিন্তু এগুলো হতে পারে। আচ্ছা,
কমপ্লিট এক্সিশন কিন্তু করা যায়। নি ফাংশন এন্ড মুভমেন্ট মে রিটার্ন টু নিয়ার 100%। অর্থাৎ প্যাটেলা ফেলে দিলেও কিন্তু খুব একটা সমস্যা হয় না, জাস্ট দেখতে খারাপ লাগে। ফ্র্যাকচার অফ প্যাটেলা এটা হচ্ছে ডিরেক্ট ব্লো এর জন্য হতে পারে, সাডেন এন্ড ফোর্সফুল কন্ট্রাকশন অফ কোয়াড্রিসেপস ফেমোরিস মাসলের জন্য হতে পারে। সিসাময়েড বোন, প্যাটেলা কিন্তু একটা সিসাময়েড বোন এবং এটা ডিভয়েড অফ পেরিওস্টিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো সিসাময়েড বোনে ডিভয়েড অফ পেরিওস্টিয়াম। হেন্স when fractured bone union does not take place, অর্থাৎ পেরিওস্টিয়াম না থাকলে কিন্তু এখানে বোন ইউনিয়ন হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে। আচ্ছা, ফাসালাটা, ফাসালাটা এটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। ফাসালাটা হচ্ছে ডিপ ফাসা অফ থাই, এই জিনিসটা মনে রাখতে হবে। এটা হচ্ছে মোটামুটি আমাদের সাবকিউটেনিয়াস এরিয়া অফ দ্য টিবিয়া বাদে সমস্ত পায়ের ডিপ ফাসা হিসেবে থাকে। আচ্ছা, এইটার কয়েকটা মডিফিকেশন আছে, এটা মনে রাখতে হবে। যেমন ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, ইন্টারমাসকুলার সেপ্টাম এবং স্যাফেনাস ওপেন, এই তিনটা হচ্ছে মডিফিকেশন অফ ফাসালাটা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ফিমোরাল ট্রায়াঙ্গেল, এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি খুব ইম্পর্টেন্ট। খুব বলবো না, বাট ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই ছবিটা মনে রাখবেন এবং বাউন্ডারি উপরের দিকে কি, মিডিয়ালি কি, ল্যাটারালি কি, এগুলো মনে রাখবেন। মিডিয়ালি কিন্তু আমাদের ল্যাটারাল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস, আর ল্যাটারালি মিডিয়াল বর্ডার অফ সার্ভিয়াস। তাহলে সার্ভিয়াস কিন্তু এটার অংশ না, বাট অ্যাডাক্টর লঙ্গাস কিন্তু এর কন্টেন্ট হিসেবে থাকবে। ঠিক আছে। ফ্লোর কি দিয়ে ফর্ম হয় লাগবে, রুফ কি দিয়ে ফর্ম হয় লাগবে, কন্টেন্ট কি কি আছে সব লাগবে। ঠিক আছে, সবগুলো এখানে লাগবে। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার অনেক সম্ভাবনা আছে, এগুলো থেকে এসবি আসার চান্স পাবে, এমসিকিউ আসবে। এর মধ্যে দেখেন ফিমোরাল ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু আমাদের এই যে একটা ফিমোরাল শীথ থাকে, এর মধ্যে কিন্তু একদিকে আমাদের লিফ নোড, এই লিম্ফ নোডটা যেখানে থাকে এটাকে আবার বলে ফিমোরাল ক্যানেল। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেলের মধ্যে ফিমোরাল শীথ, তার মধ্যে আবার ফিমোরাল ক্যানেল। ঠিক আছে। ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি, এটা হচ্ছে ফিমোরাল নার্ভ মনে হয়। ফিমোরাল নার্ভ বাইরে থাকে, এটা হচ্ছে ফিমোরাল আর্টারি এন্ড ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল। তার মানে ফিমোরাল নার্ভ কিন্তু আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট, বাট ফিমোরাল শীথের কন্টেন্ট না। ফিমোরাল নার্ভ কিন্তু ফিমোরাল শীথের বাইরে দিয়ে থাকে। ফিমোরাল শীথের ভিতর দিয়ে যে নার্ভটা থাকে সেটা হচ্ছে জেনিটাল ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল। তাহলে প্রথমে ফিমোরাল ট্রায়াঙ্গেল, তার মধ্যে ফিমোরাল শীথ, তার মধ্যে ফিমোরাল ক্যানাল, ক্যানালের মধ্যে শুধু লিম্ফ নোড, শীথের মধ্যে ফিমোরাল নার্ভ থাকে না, এটা মনে হয়। আর ট্রায়াঙ্গেলের মধ্যে সবই থাকে। কন্টেন্ট তো আপনারা পড়ে নিতে পারবেন, এগুলো নিয়ে আর খালি খালি বলে লাভ নেই, কারণ আমার ক্লাস এমনি একটু লম্বা হয়ে যায়, আপনাদের সময় নষ্ট করা না হয় সেটা আমি থাকবে। আচ্ছা, ফিমোরাল শীথ, ফিমোরাল শীথ এর কম্পার্টমেন্ট কি কি, ল্যাটারাল দিয়ে কি যায়, মিডিয়াল দিয়ে কি যায়, ইন্টারমিডিয়েট দিয়ে কি যায়, এগুলো। মিডিয়াল দিয়ে যেটা যায় সেটা হচ্ছে ফিমোরাল ক্যানাল, এখানে লিফ নোড থাকে। ঠিক আছে। এবং আবারও বলতেছি, ফিমোরাল নার্ভ ইজ নট এ কন্টেন্ট অফ ফিমোরাল শীথ বাট এ কন্টেন্ট অফ ফিমোরাল ট্রায়াঙ্গেল, এটা মনে রাখতে হবে। ফিমোরাল ক্যানাল হচ্ছে যে মিডিয়াল পার্ট অফ দ্য ফিমোরাল শীথ। ঠিক আছে। এই ফিমোরাল ক্যানেলের উপরের পার্টটাকে আবার বলা হয় ফিমোরাল রিং। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেল, তার মধ্যে শীথ, তার মধ্যে ক্যানেল, তার মধ্যে রিং। সেটা মনে রাখতে হবে। ফিমোরাল ক্যানেলের বাউন্ডারিটা একটুখানি করতে পারেন, কি থাকে সেটা বুঝতে পারেন। এখানে যে লিম্ফ নোড থাকে, এই লিম্ফ নোডের নাম আছে, ফ্যাট তো থাকেই। লিম্ফ নোড যে থাকে তার নাম হচ্ছে ফিমোরাল ক্যানেল অর ক্লকওয়েড গ্ল্যান্ড অর গ্ল্যান্ড অফ রোজেনমুলার, এটা মনে রাখতে হবে। ফাংশন কি, এটা ডেড স্পেস হিসেবে কাজ করে। ফিমোরাল ভেন প্রসারিত হলে এই জায়গায় হচ্ছে সে স্পেস দিতে পারে, এটার সাথে লিম্ফ নোড থাকে। ফিমোরাল হার্নিয়া খুব কমন ইন ওয়েমেন, কেন কমন, এই যে অ্যানাল ইজ ওয়াইডার, পেলভিস ওয়াইডার, ফিমোরাল ভেসেলস আর, ঠিক আছে। এক মিনিট। তো ফিমোরাল হার্নিয়া তাহলে ফিমেলদের ক্ষেত্রে কেন কমন সেটা আমরা দেখলাম। আহ এগুলার অত দরকার নাই, তাহলে রিডিং করতে পারবো। আচ্ছা, ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন এগুলো তো ইম্পর্টেন্ট না, জাস্ট আপনাদের একটুখানি রিডিং পড়ার জন্য হয়তো করতে পারেন। তো ফিমোরাল আর্টারি হচ্ছে
distal continuation of external iliac artery, এটা মনে রাখতে হবে। beyond the inguinal ligament, external iliac artery inguinal ligamentের নিচে এসে femoral artery হচ্ছে। এটা কিন্তু femoral triangle দিয়ে যায়, femoral triangle এর মধ্যে femoral sheath দিয়ে যায়, ঠিক আছে, adductor canal of Hunter দিয়ে যায়। টার্মিনেটস, এটা কোথায় টার্মিনেট করে, এটা হচ্ছে হ্যান্ডস ব্রেথ, অর্থাৎ এক হাত ব্রেথ অ্যাবভ দ্য অ্যাডাক্টর টিউবারকল বাই পাসিং থ্রু দ্য হায়াটাস অফ অ্যাডাক্টর ম্যাগনাস, এবং পপলিটাল আর্টারিতে ফর্ম হয়। এটা জাস্ট জানার জন্য, এগুলো এখান থেকে করছে না, আসার কথা না। এটা কিন্তু ফিমোরাল ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স দিয়ে যায়। আচ্ছা, ফিমোরাল ভেইন, এটাও অ্যাডাক্টর ক্যানাল দিয়ে যায়, আর আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেল দিয়ে তো যায়। এটা হচ্ছে পপলিটাল ভেইনের একটা কন্টিনিউশন, পোস্টেরিয়র পপলিটাল আর্টারি। আচ্ছা, অ্যাডাক্টর ক্যানাল বা হান্টার্স ক্যানাল, অ্যাডাক্টর ক্যানাল অফ হান্টার বলা হয় যেটাকে। এটা হচ্ছে আমাদের অ্যাডাক্টর যে মাসেলগুলো এগুলোর মধ্যে থাকে, লাইসেন্স অ্যাডাক্টর ম্যাগনাস, এবং এটা হচ্ছে 1/3 অফ দ্য থাই এখানে থাকে। রুফ ইজ ওভারলড বাই সার্টোরিয়াস, এবং এটা কন্টেইনস ফিমোরাল, কন্টেইনস আমরা কি সেটা পরে দেখব। বাউন্ডারি গুলো একটু করতে হবে, বাউন্ডারি আপনারা সবচেয়ে ভালো হয় ছবি দেখে যদি একটু মুখস্থ করে ফেলেন, ঠিক আছে, ছবিটা মনে রাখলে কিন্তু কন্টেন্ট এবং বাউন্ডারি ইজিলি মনে রাখা যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যাডাক্টর, সরি, ভাস্টাস মিডিয়ালিস। এইদিকে হচ্ছে এটা কি, এটা অ্যাডাক্টর লঙ্গাস, আর এইদিকে হচ্ছে সার্টিফিয়াস, ঠিক আছে, মাঝখান দিয়ে হচ্ছে অ্যাডাক্টর ক্যানাল। তাহলে কোথায় কি থাকে এগুলো দেখবেন। পোস্টারে কিন্তু অ্যাডাক্টর ম্যাগনাসও থাকে, এটা এখানে আঁকা নেই। আচ্ছা, কন্টেন্ট কি কি থাকে সবগুলো করবেন। এর মধ্যে কিন্তু ফিমোরাল নার্ভ থাকে না, দেখেন, ফিমোরাল আর্টারির টার্মিনাল পার্ট থাকে, ফিমোরাল ভেইন থাকে, অবটুরেটর নার্ভের টার্মিনাল পার্ট থাকে, স্যাফেনাস নার্ভ থাকে, কিন্তু ফিমোরাল নার্ভ থাকে না। অর্থাৎ ফিমোরাল নার্ভের একটা ব্রাঞ্চ স্যাফেনাস নার্ভ, সেটা থাকে, কিন্তু ফিমোরাল নার্ভ কিন্তু থাকে না, এটা মনে রাখতে হবে। তাহলে ফিমোরাল নার্ভ আমাদের ওই ফিমোরাল শীতের কন্টেন্ট না, আবার অ্যাডাক্টর ক্যানালের কন্টেন্ট না, এইভাবে করে মনে রাখতে পারেন। আচ্ছা, বাকিগুলো একটুখানি মনে রাখবেন যেভাবে আছে, ছবিটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে, এই ছবি থেকে কিন্তু এই জিনিসটা মনে রাখবেন। কারণ ফিমোরাল ট্রায়াঙ্গেল কিন্তু ইজি, বাট অ্যাডাক্টর ক্যানালটা কিন্তু একটু কঠিন, এর জন্য এখান থেকে ছবি মনে রাখাটা ইম্পর্টেন্ট। এবং আবার বলতেছি, ফিমোরাল নার্ভ কিন্তু শুধুমাত্র ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট, বাট ফিমোরাল শীথেরও কন্টেন্ট না, অ্যাডাক্টর ক্যানালের কন্টেন্ট। স্ট্রাকচারস পাসিং বিহাইন্ড ইনগুইনাল লিগামেন্ট মনে রাখতে পারেন, এটা ফিমোরাল আর্টারি, ভেইন নার্ভ সবগুলোই, ঠিক আছে। ল্যাটারাল কিউটিনাস নার্ভ অফ থাই, মাসেলের মধ্যে সোয়াস মেজর ইলিয়াকাস পেক্টোরিয়াস, এটা মনে রাখতে হবে। সায়াটিক ট্রায়াঙ্গেল এগুলা দরকার নাই। গ্রেটার সায়াটিক ফোরামেন, এটা অবশ্যই অবশ্যই লাগবে। অ্যাবাভ পাইরিফর্মিস কি কি যাচ্ছে, বিলো পাইরিফর্মিস কি কি যাচ্ছে। বিলো পাইরিফর্মিস হচ্ছে 6টা নার্ভ 2টা ফেসাল, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর অ্যাবাভ পাইরিফর্মিস হচ্ছে শুধুমাত্র সুপিরিয়র গ্লুটিয়াল। এটা তো ছবি মনে রাখবেন, ছবি থাকলে যেটা হয় একটা ভিজুয়াল ইমপ্রেশন থাকে, মনে থাকে, ঠিক আছে। অ্যাবাভ পাইরিফর্মিস, এটার উপর দিয়ে কি যাচ্ছে, নিচে দিয়ে দেখেন, নিচে দিয়ে হচ্ছে আবার আপনার ওই যে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ ভেসেল, এটা কারেসপন্ডিং, এগুলা যাচ্ছে। তার সাথে সাথে কিন্তু আবার আপনার সাইটিক নার্ভ, তারপর হচ্ছে অনেকগুলো নার্ভ যাচ্ছে। এখন এইগুলা দেখেন, আপনার এই যে ভেসেল, পুডেন্টাল নার্ভ, পুডেন্টাল ভেসেল গুলা, এগুলো কিন্তু এদিক দিয়ে ঢুকে আবার লেজার আপনার এ দিয়েও কিন্তু যাচ্ছে, সাইটিক ফোরামে, ঠিক আছে, ওটা দিয়েও কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আবার দেখেন এই নার্ভটা, যেটা হচ্ছে আমাদের নার্ভটা অপটোরেটর ইন্টারনাস, এটাও কিন্তু ওদিক থেকে ঢুকে আবার নিচেরটা দিয়ে যাচ্ছে, এভাবে করে কিন্তু মনে রাখতে হবে। আবার এইগুলা যেমন আমাদের সায়াটিক নার্ভ, পোস্টেরিয়র কিউটিনাস নার্ভ অফ থাই, এরা কিন্তু যা গ্রেটার সায়াটিক দিয়ে যাচ্ছে, বাট লেজার দিয়ে যাচ্ছে, এইভাবে করে জিনিসগুলো কিন্তু ছবি দেখে অবশ্যই মনে রাখতে হবে, এবং পার্থক্য করে মনে রাখতে হবে, সম্পর্ক করে এবং পার্থক্য করে। দ্যাট মিনস এই দুটো একই, একটা উপর দিয়ে একটা নিচে দিয়ে, আবার এইগুলো শুধু এই দিয়ে যাচ্ছে, আবার এইগুলো হচ্ছে এই দিক দিয়ে চলে যাচ্ছে, এইভাবে করে জিনিসগুলো মনে রাখতে হবে। লেজার সায়াটিক ফোরামেন দিয়ে কি কি যায়, এই কয়েকটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন। এর মধ্যে যে অপারেটর ইন্টারনাস, পুডেন্টাল নার্ভ, পুডেন্টাল ভেসেল আমরা উপরেই দেখে আসলাম যে গ্রেটার থেকে এসে লেজার দিয়ে যাচ্ছে। টেন্ডন অফ অপারেটর ইন্টারনাস, অরিজিন অফ টু গ্যামেলি, এই জিনিসগুলো হচ্ছে লেজার সায়াটিক ফোরামেনের মধ্যে আলাদা। তাই আপনাকে কিন্তু কোশ্চেন এভাবেও করতে পারে যে বোথ গ্রেটার এবং লেজার দিয়ে কোনটা কোনটা যাচ্ছে, পুডেন্টাল নার্ভ, পুডেন্টাল ভেসেল এবং নার্ভ অপারেটর ইন্টারনাস, এগুলো কিন্তু এইভাবে আসতে পারে। পপলিটিয়াল ফোসা জাস্ট একই অবস্থা, জাস্ট বাউন্ডারি করতে হবে, যেটা এটা একটা ডায়মন্ড শেপ, এটা মনে রাখবেন। এটার বাউন্ডারি করবেন, বাউন্ডারি সুপিরিয়র মিডিয়ালি সুপিরিয়র ল্যাটারালি, ইনফেরিয়র মিডিয়ালি ইনফেরিয়র ল্যাটারালি, এটা খুবই ইজি। উপরের দিকে সুপিরিয়র ল্যাটারালি বাইসেপস ফিমোরিস, মিডিয়ালি সেমিটেন্ডানোসাস মেমব্রেনোসাস, এবং অন্যান্য কিছু মাসেল আছে।
ইনফেরোমিডিয়ালি হচ্ছে মিডল হেড অফ গ্যাস্ট্রোক্রোমিয়াস, ল্যাটারালি হচ্ছে ডিপ ফাসা এবং পপ্লিটিয়াল ফাসা দিয়ে হচ্ছে শর্ট স্যাফারাস ভেইন ওখানে রুফে থাকে, এটা মনে রাখতে হবে। সুরাল কমিউনিকেটিং নার্ভ এটা রুফে, তাহলে রুফে কিন্তু দুইটা জিনিস থাকে, সুরাল কমিউনিকেটিং নার্ভ এবং শর্ট স্যাফারাস ভেইন। ফ্লোরের মধ্যে মূলত হচ্ছে সারফেস অফ ফিমার থাকে, ক্যাপসুল অফ নিজান্ট এগুলো থাকে, ঠিক আছে। এটাই মোটামুটি। আচ্ছা একটা জিনিস দেখেন, সায়াটিক নার্ভ কিন্তু এখান থেকে এসে একদম পপ্লিটিয়াল কোষার উপরে এসে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা টিবিয়াল নার্ভ যেটা একদম পপ্লিটিয়াল কোষার মানে অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল আসতেছে, পপ্লিটিয়ালটা কিন্তু ল্যাটারালি চলে যাচ্ছে, ঠিক আছে। পপ্লিটিয়াল না, প্যারোনিয়াল, কমন প্যারোনিয়াল। এবং এখানে কিন্তু রিলেশনটা লাগে, উপরের দিকে কোনটা উপরে, কোনটা ডানে বামে, এখানে কোনটা ডানে বামে, এবং এখানে কিরকম উপরে। দেখেন নার্ভটা সবার উপরে, তারপর ভেইন, তারপর আর্টারি, ঠিক আছে। এইদিকে আর্টারি এই পাশে, এইদিকে আর্টারি এই পাশে, এইদিকে নার্ভ এই পাশে, এইদিকে নার্ভ এই পাশে। এগুলা কিন্তু একটু লাগে, এগুলো একটু মনে রাখতে হবে। এছাড়া প্যাড অফ ফ্যাক্টর এগুলো তো আছে। আচ্ছা, কন্টেন্টস অফ পপ্লিটিয়াল ফসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং রুফের কন্টেন্ট যেটা বললাম ওটা বলতে পারি, ঠিক আছে। তাহলে কন্টেন্ট অফ পপ্লিটিয়াল ফসাতে পপ্লিটিয়াল ভেসেল টেসেল গুলো থাকে, সায়াটিক নার্ভের এগুলো থাকে, টিবিয়াল নার্ভ, কনকার্নাল নার্ভ সবই থাকবে, পোস্টার কিউটেনাস নার্ভ অফ থাই থাকবে, জেনিটাল এগুলো সবই থাকবে। টিবিয়াল নার্ভ ইজ মোস্ট সুপারফিশিয়াল, এটা মনে রাখতে হবে। পপ্লিটিয়াল আর্টারি ইজ ডিপেস্ট অফ অল, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। রিলেটিভ পজিশন যেটা আমি যে ছবিতে দেখাচ্ছিলাম এটাও মনে রাখতে হবে। বেকার সিস্ট, বেকার সিস্ট হচ্ছে 40 বছরের উপরে যখন হাঁটুর পেছনে এরকম সোয়েলিং হয়, সিস্টিক সোয়েলিং, এটাকে বলা হয় বেকার সিস্ট। 40 বছরের নিচে হলে আমরা পপ্লিটিয়াল সিস্ট বলে থাকি। আচ্ছা, এটা সাধারণত ইনফ্লামেশন অফ দ্য সাইনোভিয়াল বার্সা হতে থাকে আন্ডারনিথ দ্য টেন্ডন অফ সেমি মেমব্রেনাস, সেমি মেমব্রেনাসের নিচে যে বার্সা থাকে সেইখানে হতে পারে, এটা মনে রাখতে হবে। এগুলো এত লাগবে না, অ্যান্সার এন্ড বার্সাটা একটু করতে পারেন, একটা কমপ্লিকেটেড বার্সা। It separates the tendon of sartorius gracilis semimembranosus at the insertion of one arm. এটুকু জাস্ট জানবেন। গায়ের তো মোটামুটি আমরা দেখছি। আচ্ছা, এক্সটেন্সর রেটিনাকুলাম, ফ্লেক্সর রেটিনাকুলাম সিম্পল, এগুলার নিচ দিয়ে কি যায় সেগুলো জানতে হবে। এক্সটেন্সর রেটিনাকুলাম কিন্তু ওয়াই শেপড, ডিপ ফাসার পার্ট, এবং আপার ব্যান্ড কোথায় লাগে, লোয়ার ব্যান্ড কোথায় লাগে জানতে হবে। স্ট্রাকচার পাসিং ডিপ থ্রু এক্সটেন্সর রেটিনাকুলাম, 4 লিগামেন্ট, 1 আর্টারি, 1 নার্ভ, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। ফ্লেক্সর রেটিনাকুলাম এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি পোস্টেরিয়রলি কোথায় লাগানো থাকে, এইটা হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম, মিডিয়াল সারফেস বরাবর থাকে, ঠিক আছে। ফ্লেক্সর রেটিনাকুলামের কন্টেন্ট কি কি, তিনটা লিগামেন্ট, একটা আর্টারি, একটা নার্ভ, মনে রাখতে হবে। এবং সব মোটামুটি পোস্টেরিয়র। এক্সটেন্সর রেটিনাকুলাম দিয়ে কিন্তু সবই অ্যান্টেরিয়র, ফ্লেক্সর রেটিনাকুলাম দিয়ে সবই পোস্টেরিয়র, এটা মনে রাখতে হবে। এগুলো আমি আপনাদের দাগায় দিচ্ছি, এগুলা লিম্বের ক্ষেত্রে আমি বলছি নার্ভ, মাসেল, জয়েন্ট এবং ক্লিনিক্যাল, এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো কিন্তু একদম মানে সুপার ইম্পর্টেন্ট না। বাট এখান থেকে যে লোয়ার লিম্বের এত কন্টেন্ট, এত এগুলা থেকে কিন্তু এমসিকিউ আসার অনেক সম্ভাবনা। পার্টস অফ দ্য লোয়ার, এটা একটুখানি দেখবেন। যেমন হচ্ছে আপনার ওভার দ্য স্টেল টিউবারাস একটা বার্সা থাকে, উইভার্স বটম বলা হয় এখানে যদি ইনফ্লামেশন হয়। আচ্ছা, ফ্রন্ট অফ প্যাটেলাতে একটা থাকে, এখানে হাউসমেটস নি বলা হয়, যদি ওইখানে হচ্ছে যে মানে ওইখানে অনেক সময় হাউসমেটের ঘর মোছার সময় চাপ লাগে, চাপ লেগে এগুলো হয়, সেই জন্য এটাকে হাউসমেটস নি বলা হয়, বা প্রিপ্যাটেলার বার্সাইটিসও বলা হয়। আচ্ছা, আরেকটা বার্সা আছে যেটা হচ্ছে আমাদের ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস, প্যাটেলার জাস্ট নিচে, এটা হচ্ছে ক্লার্গিম্যান্স নি, অর্থাৎ যারা সারাদিন আহ ধ্যানমগ্ন থাকে অথবা হচ্ছে ইবাদত নিয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই বার্সাইটিস হতে পারে। আচ্ছা, অ্যাচিলিস সিনড্রোম এখানে একটা বার্সাইটিস হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। তাহলে এই চারটা আপনাদের একটু মনে রাখতে হবে, কোন চারটাতে ইনফ্লামেশন হয় এবং তাদের নাম, স্পেসিফিক নাম কি। হাউসমেটসটা কিন্তু প্রিপ্যাটেলার, ক্লার্গিনাসটা কিন্তু ইনফ্রাপ্যাটেলার, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ইউনিয়নটা হচ্ছে থিকেনিং বার্স অফ দ্য ইনার অ্যাসপেক্ট অফ ফার্স্ট মেটাটার্সাল হেড, এবং এটা সাধারণত হ্যালাক্স ভালগাসের সাথে থাকে, আঙ্গুল বাইরের দিকে বেরোনো থাকে এবং এর ভেতরের দিকে একটা বার্স থাকে, যেটাকে বলা হয় বিউনিয়ন। অ্যাডভেন্টিসিয়াস বার্স থাকে, এটা সাধারণত নির্দিষ্ট কোনো জায়গায়, যখন ওই জায়গায় আপনার ফাংশন বেশি হচ্ছে সেই জায়গায় বার্সা তৈরি হয়, এটা নর্মালি থাকে না। লোয়ার লিম্বের ব্লাড সাপ্লাই আমাদের এত বেশি লাগবে না, জাস্ট আমি দাগাই দিই কি কি লাগবে।
এগুলো জাস্ট রিডিং করবেন, এগুলো আমার মনে হয় খুব বেশি দরকার। পপ্লিটিয়াল আর্টারি সাপ্লাইস নি জয়েন্ট, এটা একটু মনে রাখবেন। এক্সটার্নাল আইলিয়াক থেকে কিন্তু ফিমোরাল, তারপর সেখান থেকে হচ্ছে পপ্লিটিয়াল। পপ্লিটিয়ালের দুইটা টার্মিনাল ব্রাঞ্চ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল, একটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল। এর মধ্যে পোস্টেরিয়র টিবিয়ালটা হচ্ছে লার্জেস্ট বা লার্জার টার্মিনাল ব্রাঞ্চ অফ পপ্লিটিয়াল আর্টারি, এটা মনে রাখতে হবে। এগুলো এত দরকার নাই। ডরসালিস পেডিস আর্টারি আমরা জানি মোটামুটি, এগুলো এত দরকার নেই। আচ্ছা, ডরসালিস পেডিসের পালসেশন আমরা কোথায় পাই? নেভিকুলার এবং কিউনিফর্মের ওইখানে, ল্যাটারাল টু এক্সটেন্সর হ্যালোসিস লিঙ্কাস, এগুলো মনে রাখতে হবে। সরি। ক্লিনিক্যাল পয়েন্ট, ফিমোরাল আর্টারি হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট আমরা পালপেট করি। ফিমোরাল ভেইন হচ্ছে ইমিডিয়েটলি মিডিয়াল টু দ্য ফিমোরাল আর্টারি থাকে, মিডিয়াল টু নট ল্যাটারাল। ফিমোরাল আর্টারি ইজ কোয়াইট সুপারফিশিয়াল, ইজিলি ইনজুর্ড হতে পারে। হ্যাঁ, যেমন বুল ফাইটার্সদের ক্ষেত্রে হতে পারে, বা স্ট্যাব উন্ড হলে কিন্তু ফিমোরাল আর্টারি ইনজুর্ড হতে পারে। নরমালি আর্টারি কিন্তু ডিপে থাকে। পপ্লিটিয়াল আর্টারি আমরা লোয়ার পার্ট অফ পপ্লিটিয়াল ফোসাতে পালপেট করি। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে কিন্তু পপ্লিটিয়াল আর্টারি ইনজুর্ড হয়, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা লাইন। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে পপ্লিটিয়াল আর্টারি ইনজুর্ড হয়। কোন ফ্র্যাকচারে কোন আর্টারি ইনজুর্ড হয়, কোন নার্ভ ইনজুর্ড হয়, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আপার লিম্বের ক্ষেত্রে আমি কিন্তু হিউমেরাসে প্রত্যেকটা বলে দিচ্ছি। লোয়ার লিম্বের ক্ষেত্রে, ফিমারের ক্ষেত্রে যেমন আমি বলছিলাম সায়াটিক নার্ভের ইনজুরি হয়, তেমনি পপ্লিটিয়াল ফোসা বা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার এই সকল জায়গায় ইনজুরি হলে পপ্লিটিয়াল আর্টারি ইনভলভ হবে, নট ফিমোরাল আর্টারি, মনে রাখতে হবে। Posterior tibial artery আমরা পালপেট করি against calcaneum 2 centimeter below and behind the medial malleolus. Dorsalis pedis হচ্ছে dorsum of the foot between the tendons of extensor hallucis longus medially and extensor digitorum longus second prolateral, এটা কিন্তু লাগবে। ভেইনের মধ্যে কি কি আছে? তিন ধরনের, সুপারফিশিয়াল, পারফোরেটিং, ডিপ। এগুলো জাস্ট একটু অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং দিয়ে রাখবেন। দ্য গ্রেট অ্যান্ড লং, গ্রেট অর লং স্যাফানাস ভেইন, এটা একটু করবেন। এটা তৈরি হয় হচ্ছে মিডিয়াল এন্ড অফ ডরসাল ভেনাস আর্চ উইথ দ্য মিডিয়াল মার্জিনাল ভেইন হুইচ ড্রেইনস দ্য মিডিয়াল সাইড অফ গ্রেট, এখান থেকে তৈরি হয় এটা। ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়াল ম্যারিয়ালাস দিয়ে এটা যায়, মিডিয়াল বর্ডার দিয়ে যায় এবং টু রিচ দ্য নি, নিতে গিয়ে স্যাফানাস নার্ভ দেখা যায় রানস ইন ফ্রন্ট অফ দ্য গ্রেট স্যাফানাস ভেইন, এটা মনে রাখতে হবে। স্যাফানাস নার্ভ রানস ইন ফ্রন্ট অফ দ্য গ্রেট স্যাফানাস ভেইন। আচ্ছা, এখানে 10 থেকে 15টা ভালভ থাকে, ওয়ান ভালভ অলওয়েজ প্রেজেন্ট অ্যাট দ্য স্যাফানোফেমোরাল জাংশন। এই ভালভগুলো যদি ঠিকমতো না কাজ করে সেক্ষেত্রে ভেরিকোজ ভেইন। স্মল আর শর্ট স্যাফানাস ভেইন, এটা কিন্তু সুরাল নার্ভের সাথে একটা কমিউনিকেশন থাকে। তাহলে গ্রেট স্যাফানাস ভেইনের সাথে স্যাফানাস নার্ভ, আর স্মল বা শর্ট স্যাফানাস ভেইনের সাথে সুরাল নার্ভের কমিউনিকেশন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বিহাইন্ড দ্য ল্যাটারাল ম্যারিওলাস দিয়ে যায় স্মলটা, এটা মনে রাখতে হবে। লিম্ফ্যাটিক ড্রেনেজ এত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটু জানার জন্য। টিবিয়াল থেকে পপ্রেটিয়াল হয়ে আলটিমেটলি আমাদের ডিপ ইনগুইনাল ভেইন এখানে আসে, এক্সটার্নাল আই লেগে যায়। সুপারফিশিয়াল ইনগুইনাল কোথা থেকে নিচ্ছে দেখেন, সুপারফিশিয়াল থাই বিলো আম্বেলিকাস, এখান থেকে। গ্লুটিয়াল লোয়ার পার্ট অফ ভ্যাজাইনা, অ্যানাস, এক্সটার্নাল জেনিটালিয়া এক্সেপ্ট গ্ল্যান্ডস। তাহলে গ্ল্যান্ডস বাদে এবং আম্বেলিকাসের নিচ থেকে সমস্ত অংশ কিন্তু এখান থেকে সাপ্লাই পায়, লোয়ার পার্ট অফ ভ্যাজাইনা সহ, অ্যানাস সহ। এগুলো সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড দিয়ে যায়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ইনগুইনাল লিম্ফ নোডে আলটিমেটলি যাবে এক্সটার্নাল আইলেট থেকে ইন্টারনাল আইলেটে যেতে পারে বা সেখানে। আচ্ছা, সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড কোথা থেকে সাপ্লাই নিচ্ছে দেখেন, লোয়ার ভার্টিক্যাল গ্রুপটা হচ্ছে স্কিন এন্ড ফাসা অফ লোয়ার লিম্ব, গ্রেট স্যাফানাস টেরিটরি এক্সেপ্ট বাটক এন্ড শর্ট স্যাফানাস টেরিটরি। আপার ল্যাটারাল বাইরের দিকে যেটা, এটা হচ্ছে স্কিন এন্ড ফাসা, দ্য আপার পার্ট অফ ল্যাটারাল সাইড অফ থাই, বাটক, ফ্ল্যাঙ্ক এন্ড ব্যাক বিলো দ্য আম্বিলিকাল প্লেন, ঠিক আছে। আর আপার মিডিয়াল গ্রুপ হচ্ছে
anterior abdominal wall below the umbilicus এবং perineum including external genitalia except glans, very very important. Anal canal below the pectinate line, very very important. Vagina below the hymen, very very important. Penile part of male urethra এবং superolateral angle of the uterus. এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে superficial inguinal lymph node মিডিয়াল গ্রুপ কোন কোন জায়গা থেকে পায়, আপনাকে গ্ল্যান্স বলে দিতে পারে, পেকনেট লাইনের উপর থেকে বলতে পারে, হাইমেনের উপর থেকে বলতে পারে, এগুলো মনে রাখতে হবে। আর ডিপ ইনগুইনাল লিম্ফ নোড মূলত পপ্লিটিয়াল গ্ল্যান্স পেনিস আর ক্লাইটোরিস কিন্তু ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে যায়, এটা মনে রাখতে হবে। এলিফ্যান্টিয়াটিসের কথা আমরা জানি, এটা অত দরকার নাই। আচ্ছা, সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড ড্রেনস, এখান থেকে এমসিকিউ আসতে পারে। পেরিনিয়াম এক্সেপ্ট গ্ল্যান্স পেনিস এন্ড গ্ল্যান্স ক্লাইটোরিস, ভ্যাজাইনা বিলো হাইমেন, প্রত্যেকটার মধ্যে একটা করে অ্যাডজেক্টিভ আছে দেখবেন। পেনাইল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা, পেনাইল পার্ট পেনিসের মধ্যে যেটা থাকে। সুপারোল্যাটারাল অ্যাঙ্গেল অফ দ্য ইউটেরাস, অ্যানাল ক্যানাল বিলো পেকটিনাট লাইন, anterior abdomen below umbilicus, gluteal regionটা শুধু অ্যাডজেক্টিভ বিহীন, আপার পার্ট অফ ল্যাটারাল সাইড অফ থাই, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ আছে। এই জিনিসটা ছোটস্থ রাখতে হবে। সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড কোন কোন জায়গায় রয়েছে। লোয়ার লিম্ব রিফ্লেক্স আমি অ্যাজ ইউজুয়াল একটা ডেভিশন থেকে পড়তে বলি, ডেভিশন থেকে আমি পড়াইছিও, সেখান থেকে পড়বেন, এখান থেকে পড়ার দরকার নেই। অ্যান্টিগ্র্যাভিটি মাসল কে ক্যাচ দেখেন, গ্যাস্ট্রোকনোমিয়াস, সোলিয়াস, ইলেক্ট্রোস্পাইনিক, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, প্যাথোলজি রিলেটেড টু লোয়ার লিম্ব, এটা আমরা পড়তে পারবো, এগুলো এত দরকার নাই, এগুলো আমরা এখানে পড়ছি। ট্যালিফাস ইকুইনাস ভেরাস কোনটা কি সবই আমরা জানি, ঠিক আছে। লামদের থেকে আমরা পরে দেখাই। আচ্ছা, গ্রেট স্যাফারাস ভেইনের আরো একটা জিনিস এখানে আছে। আচ্ছা না, গ্রেট স্যাফারাস ভেইনটা আমরা পড়িনি, এটা একটু পড়ি। না, গ্রেট স্যাফারাস ভেইন আমরা পড়ছি, এখান থেকে দরকার নেই। ট্রিবিউটারিস কি আছে একটু দেখেন। সুপারফিশিয়াল সারকামফ্লেক্স আইডিয়া, সুপারফিশিয়াল এক্সটার্নাল কোরেন্টাল, সুপারফিশিয়াল ইনফেরিয়র এপিগাস্ট্রিক, সুপারফিশিয়াল ল্যাটারাল ফেমোরাল, সুপারফিশিয়াল মিডিয়াল ফেমোরাল, সবগুলাই সুপারফিশিয়াল, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। তাইলে এইটুকুই মোটামুটি। তো আপনাদের আচ্ছা, তো আপনাদের আমি জাস্ট কিছু কথা বলে 2 মিনিট বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু আপনাদের মানে মোটামুটি লোয়ার লিম্ব শেষ করলাম। সো এখন আশা করি আপনাদের লোয়ার লিম্ব পড়তে সমস্যা হবে না। এরপর আমি আপনাদের যেটা দিব সেটা হচ্ছে লোয়ার লিম্বের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, এগুলো এগুলো অবশ্যই সলভ করতে হবে। তার সাথে সাথে আমার এই যে বইয়ের মধ্যে আমার নিজস্ব লেখা যে জিনিসগুলো আছে সেগুলো আমি অনেক সময় পিডিএফ করে একটু দিন, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আপার লিম্বের নার্ভের যে একটা আমি পিডিএফ ফাইল দিয়েছিলাম, লোয়ার লিম্বের ফাইল নার্ভের এরকম পিডিএফ ফাইল আছে, সেটা আমাদের মানে ওরকম করে লিখতে হবে। যদি লেখা না থাকে, আমার মনে হয় লেখা আছে, সেভাবে করে একবারে দিব। তাতে করে আপনারা মাসেল গুলো তো পড়তেই পারছেন, ক্লিনিক্যাল ইয়েগুলো পড়তে পারতেছেন, জয়েন্ট গুলো পড়তে পারতেছেন, নার্ভ গুলো পড়তে পারছেন, বাট নার্ভের লেশন গুলোর জন্য আমরা সুন্দর করে যেমন নিউরো লোকালাইজেশনে দিয়েছি সেরকম করে দিয়ে দিব। তার সাথে সাথে এক্সট্রা কোশ্চেন গুলো আপনাদের করতে হবে। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের উপকার হচ্ছে। কোনো প্রবলেম থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, কোনো সাজেশন থাকলে জানাবেন। এবং পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।